আসসালামু আলাইকুম। বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আজকে মূলত আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বোটানির, এটার পর্ব 2-এ রয়েছি। আজকে মূলত আমরা খনিজ লবণ পরিশোষণের যে মতবাদগুলো আছে সেইগুলো আলোচনা করব। তো আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। সুরাইয়া খানম ওয়ালাইকুম আসসালাম, সামিউল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। আর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। রুবেল বিশ্বাস, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সুরাইয়া খানম অল ক্লিয়ার। আচ্ছা, আমরা কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে এটা একটু কমেন্টে জানাবো, ঠিক আছে? আচ্ছা ভাই, শিটগুলো কোথায় পাবো? লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে, অ্যাপসের লাইব্রেরি অপশনে। আচ্ছা, সোহেল খানম জালকাঠি সরকারি মহিলা কলেজ, ওকে। নাহিদা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিমজি মার্কে কাপাসিয়া কলেজ, শেষ বিকেলের রাজকুমার কবিরহাট সরকারি কলেজ, ওকে। যেহেতু আজান দিচ্ছে, আমরা আজানের পরপরই একেবারে, মানে নামাজের পরপরই একেবারে শুরু করব। তো আজান যেহেতু দিয়েছে, আমরা নামাজ শেষ করি, নামাজের পর 6:15 আমরা একেবারে ক্লাস শুরু করব। 6:15 আমরা একেবারে ক্লাস শুরু করব, ঠিক আছে? সবাই খুশি? 6:15 আমরা ক্লাস শুরু করব। এই পর্যন্ত ব্রেক রইল আমাদের, হ্যাঁ?
ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আমাকে এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। কৃতিময় মণ্ডল, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সামিয়া নাসির অর্পা, ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন কমেন্টে, এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিন। আচ্ছা, সুরাইয়া ফাহমিদা লাবণ্য, ওকে ফাইন। ইফি হাসান, টুকি, হাই। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করে দিই আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং যার অধিকাংশ আমরা বুঝতে পারবো না। মার্ক মাই ওয়ার্ড, অধিকাংশই আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না, এত কঠিন। ঠিক আছে, তো আমি ভয় দেখাচ্ছি না আপনাদের। যে অংশটুকু আপনাদের কাছে কঠিন মনে হবে সে অংশটুকু বাদ দিয়ে দিবেন, স্কিপ করে ফেলবেন। সব কিছু যে আপনার পরীক্ষার জন্য মানে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য প্রয়োজনীয় তাও কিন্তু না। ঠিক আছে, আমি বলে দিব যে এইটুকু আপনার পরীক্ষার জন্য প্রয়োজনীয়, এইটুকু আপনার বোর্ডের জন্য, এইটুকু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এবং এইটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট, আর এইটুকু হচ্ছে আপনি যদি টিচার হইতে চান তাহলে লাগবে। আজকে আমরা এরকম বেশ কিছু জিনিস পড়বো। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, এবং আবুল হাসান স্যারের বইটা হাতে নিয়ে নেন, আবুল হাসান স্যারের বইটা হাতে নিয়ে নেন, আবুল হাসান স্যারের বইটা হাতে নিয়ে নেন। খাতায় নোট করবেন, হ্যাঁ, খাতায় নোট করবেন অবশ্যই। প্রথমেই হচ্ছে আমরা দুইটা টার্ম এখানে শিখবো, দুইটা টার্ম এখানে শিখবো। একটা টার্ম হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল, অত্যাবশ্যকীয় মৌল, অত্যাবশ্যকীয় মৌল বা এসেনশিয়াল বা এসেনশিয়াল, এসেনশিয়াল এলিমেন্ট, এসেনশিয়াল এলিমেন্ট। আচ্ছা, আর আরেকটা হচ্ছে উপকারী মৌল, উপকারী মৌল, উপকারী মৌল, উপকারী মৌল। এখন দুইটা শব্দ, দুইটা শব্দ, একটা হচ্ছে উপকারী মৌল আর একটা হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল। এই দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে, একটা বেসিক ডিফারেন্স আছে। এই বেসিক ডিফারেন্সটা কি? যেমন কিছু কিছু ভদ্রলোক কিছু কিছু ভদ্র মহিলাকে বলে, বা কিছু কিছু ভদ্র মহিলা কিছু কিছু মানে হচ্ছে ভদ্রলোককে বলে এরকম যে তোমাকে না পেলে আমি আর বাঁচবো না, কিন্তু তারপরেও না পাইলে তারা একে অপরকে না পাইলে বেঁচে থাকে। ঠিক আছে, এরকম কাহিনী কিন্তু ঘটে। কি বললাম, অনেকে এরকম একজন আরেকজনকে বলে যে তোমাকে না পেলে আমি বাঁচবো না, কিন্তু দেখা গেছে হচ্ছে না পাওয়ার পরেও তারা সবাই বেঁচে আছে। তো যাই হোক, যদি আসলে এরকম হইতো, যদি আসলে এরকম হইতো যে একজন যদি আরেকজনকে না পাইলে না বাঁচতো, না বাঁচতো, তাহলে সেইটা কি হইতো, অত্যাবশ্যকীয়, লাগবেই, না পাইলে বাঁচবে না, ব্যাপারটা এমন। ঠিক আছে, তাহলে অত্যাবশ্যকীয় মৌল আমরা তাদেরকে বলতে পারি, অত্যাবশ্যকীয় মৌল আমরা তাদেরকে বলতে পারি যদি ওই মৌল না থাকলে উদ্ভিদের কি সম্পন্ন হবে না, ওই মৌল না থাকলে উদ্ভিদের কি সম্পন্ন হবে না, জীবনচক্র সম্পন্ন হবে না, জীবনচক্র সম্পন্ন হবে না, জীবনচক্র সম্পন্ন হবে না, হবে না, হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আদ্রিয়ান আর আদনান অসুস্থ, ঠিক আছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, তারপর তার মানে কি, অত্যাবশ্যকীয় মৌল হচ্ছে এমন ধরনের মৌল, এই ধরনের মৌল না পাইলে কি হবে না, তাদের জীবন চক্র সম্পন্ন হবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তাদের মেটাবলিজম বা বিপাক ঘটবে না, মেটাবলিজম বা বিপাক ঘটবে না, মেটাবলিজম বা বিপাক ঘটবে না, মেটাবলিজম বা বিপাক ঘটবে না। এখন এই মেটাবলিজম কি, এইটা আমি হচ্ছে যখন কোষের গঠন পড়াই তখন আমি পড়াইছি, কোষের গঠন যখন পড়াই তখন আমি পড়াইছি। ঠিক আছে, আচ্ছা, আপনাদের জীবনেও কি এরকম কেউ আছে যে বলছিল যে তোমাকে না পেলে আমি বাঁচবো না, তারপরেও সে বেঁচে আছে? এরকম কেউ আছে কিনা, থাকলে জানায়েন কমেন্টে। আচ্ছা, দেখেন, তারপর আমরা পড়াশোনায় ফেরত আসি। উপকারী মৌল হচ্ছে পাইলে ভালো, উপকার হয়। ঠিক আছে, উপকারী মৌল হচ্ছে পাইলে ভালো, উপকার হয়, উদ্ভিদের একটা নির্দিষ্ট অংশের বৃদ্ধি বা নির্দিষ্ট বিক্রিয়া বা নির্দিষ্ট কাজের জন্য উপকার, এটা হচ্ছে উপকারী মৌল। অত্যাবশ্যকীয় কি, এই মৌলটা না পেলে উদ্ভিদ বাঁচবে না, জীবনচক্র সম্পন্ন হবে না, ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম। যেমন ম্যাগনেসিয়াম অণু যদি না থাকে, ম্যাগনেসিয়াম অণু যদি না থাকে তাহলে ক্লোরোফিল গঠিত হবে না, ম্যাগনেসিয়াম অণু যদি না থাকে, ম্যাগনেসিয়াম অণু যদি না থাকে তাহলে ক্লোরোফিল অণু গঠন হবে না, ক্লোরোফিল অণু গঠন হবে না। ক্লোরোফিল অণু যদি গঠন না হয়, ক্লোরোফিল অণু যদি গঠন না হয় তাহলে কি ঘটবে না, শালক সংশ্লেষণ ঘটবে না। শালক সংশ্লেষণ যদি না ঘটে তাহলে কি হবে না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। উদ্ভিদ যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারে তাহলে আমরা কি, প্রাণীরা সেই উদ্ভিদের উপর যে খাদ্যের উপর নির্ভরশীল সেই খাদ্য পাবো না, তাহলে পরিবেশে একটা বিপর্যয় নেমে আসবে। তার মানে এই যে এই ম্যাগনেসিয়াম অণুটা হচ্ছে উদ্ভিদের জন্য একটা অত্যাবশ্যকীয় মৌল, কারণ ম্যাগনেসিয়াম কোন অণু গঠনের জন্য দায়ী, ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। কোন অণু গঠনের জন্য দায়ী, ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। ক্লোরোফিল অণু না থাকলে ম্যাগনেসিয়াম গঠন হবে না, সরি
ম্যাগনেসিয়াম না থাকলে ক্লোরোফিল অণু গঠন হবে না, ক্লোরোফিল অণু না থাকলে সালোক সংশ্লেষণ হবে না, সালোক সংশ্লেষণ না হলে কি হবে না, কোনো খাদ্য তৈরি হবে না, আমরা খাদ্য পাবো না, পরিবেশে বিপর্যয় নেমে আসবে। তাহলে এই জিনিসটা বোর্ড এমসিকিউতে আসবে, এই জিনিসটা বোর্ড এমসিকিউতে আসবে। তাহলে এই জিনিসটা কিসে আসবে? বোর্ড এমসিকিউতে আসবে, বোর্ড এমসিকিউতে আসবে। ম্যাগনেসিয়াম অণু ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী। আচ্ছা, আর ফসফরাস, ফসফরাস যদি না থাকে তাহলে উদ্ভিদের ফল ফুল পাতা এগুলো ঝরে যাবে। ফসফরাস না থাকলে এগুলা কি? উদ্ভিদের ফল ফুল পাতা ঝরে যাবে। তাহলে ফসফরাস মানে কি? পি, পি বা ফসফরাস, পি বা ফসফরাস। ফসফরাস না থাকলে কি হবে? উদ্ভিদের ফল ফুল পাতা এগুলা ঝরে যাবে, উদ্ভিদের ফল ফুল পাতা এগুলা ঝরে যাবে। উদ্ভিদের পাতা, পাতা ও ফল ঝরে পড়ে, পাতা ও ফল ঝরে পড়বে, পাতা ও ফল ঝরে পড়বে, পাতা ও ফল ঝরে পড়বে। এটা কোন জায়গায় আসবে? এটা অলরেডি দুই জায়গায় আসছে, এটা অলরেডি মানে হচ্ছে দুই জায়গায় আসবে, ঠিক আছে? দুই জায়গায় চলে আসছে অলরেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, আবার মেডিকেলেও আসছে। তো এখানে লিখে রাখেন ফসফরাসের এই প্রশ্নটা এখানে লিখে রাখেন, ডিইউ আর হচ্ছে ম্যাট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষাও চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষাও চলে আসছে। ফসফরাসের প্রশ্নটা, ফসফরাসের প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষাও চলে আসছে। প্রশ্নটা কিভাবে আসছে আমি বলে দিতেছি, প্রশ্নটা কিভাবে আসছে আমি বলে দিতেছি, ঠিক আছে? জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। আচ্ছা, আরিয়ানা আদনান, আবুল হাসান স্যারের 288 পেজে ছকের মৌলের শুষ্ক ঘনত্ব মুখস্থ করবো কিনা? না, মুখস্থ করার মানে এত প্রয়োজনীয়তা নেই। রাজু, আসিফ, কি ব্যাপার? এই পেজ তো এইদিকে স্ক্রল করা যাচ্ছে না, দেখো তো, ওই ওয়ান নোটটা অফ হয়ে গেছিল, এইদিকে টানা যাচ্ছে না, এই যে এমন হচ্ছে কেন? হ্যাঁ করো, এটাতে এটাতে ম্যাক্সিমাইজ করবো, টাচ কাজ করতেছে না, অসুবিধা নেই, বি ইজি। ওকে, কি করবো এখন? মুছে মুছে লেখা লাগবে, স্যাড লাইফ তো মানে লাগতো। ওয়ান নোটটা বের করো, অসুবিধা নেই। এই প্যারা নেই, জাস্ট একটু অপেক্ষা করেন, আমি এদিকটা প্রশ্ন দেখতেছি, আপনারা এটা হচ্ছে আনসার দেন। এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও আসছে, ঠিক আছে? দুই জায়গাতেই আসছে। নিচের কোনটির অভাবে বোর্ড হ্যাং করছে? আচ্ছা, বোর্ডটা একটু হ্যাং করছে, জাস্ট এ মিনিট, টেকনিক্যাল ইরর, কারণ এগুলো তো বলে কয়ে আসে না, বাট প্যারা নাই, স্টে কানেক্টেড, হুপ অল উইল বি ওকে, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা অলমোস্ট সেম প্যাটার্নে আসছে, এভাবে আসছে, নিচের কোনটির অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায়? আনসার কি হবে? ফসফরাস, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আপনারা ক্লাস 9-10-এও পড়ে আসছেন, ঠিক আছে? এই বোর্ডে মনে হয় প্রবলেম, হ্যাঁ এই বোর্ডে একটু প্রবলেম। আচ্ছা, ঠিক হয়ে যাবে, এই তো ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছি, ইসরাত জাহান, রুবেল বিশ্বাস, সারিয়া সুলতানা, আর্নিকা, এক্স্যাক্টলি পি, ফসফরাস, ফসফরাসের কারণে। জান্নাতুল ফেরদৌস, শাইলা আক্তার, রিপন খান, আচ্ছা ভেরি গুড, ফসফরাস হচ্ছে আনসার, ভেরি গুড, ভেরি গুড। বাই দ্য ওয়ে, আপনারা কি আগের পার্টটুকু কি নোট করতে পারছিলেন খাতায়? আগের পার্টটুকু হচ্ছে মানে খাতায় নোট করতে পারছিলেন? যদি নোট করতে না পারেন বলেন, আমি আবার লিখে দিব। ওই পার্টটুকু কিন্তু প্রয়োজনীয়, হ্যাঁ ওই পার্টটুকু প্রয়োজনীয়, ওই পার্টটুকু লাগবে, ওইখান থেকে প্রশ্ন আসবে। যদি না পারেন মানে না লিখে থাকেন তাহলে বলেন, আমি লিখে দিব, অসুবিধা নেই। আচ্ছা, প্যারা নেই, আর 10 সেকেন্ড লাগবে। আচ্ছা ওকে, যারা যারা নোট করতে পারছিলেন তারা ডান লেখেন, যারা নোট করতে পারেন নাই তারা দেখি মানে না নো লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে রিপিট করার প্রয়োজন আছে নাকি প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, ইসরাত জাহান নোট করছে, গুড টু নো দ্যাট। আচ্ছা, সৃজন রয় করছে, কি অবস্থা সৃজন? আমেনা বেগম নোট করছে, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা,
শরীফ নোট করতে পারে না, ইসরাত নোট করছে, ওকে ফাইন, আচ্ছা ওকে, আচ্ছা ওকে ফাইন, আচ্ছা। চ্যাপ্টার টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম রেকর্ডিং ইজ নট সিন ইন ক্লাস ব্রাদার খালেক আহমেদ। চ্যাপ্টার 8 টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম রেকর্ডিং ইজ নট সিন ইন ক্লাস। আচ্ছা কেন রেকর্ড দেখা যাবে না কেন? আচ্ছা হ্যাঁ, রাকিবুল ইসলাম রবিন ভালো কথা বলছে, যারা পারে নাই তারা লাইভ টেনে দেখবে। আচ্ছা তাহলে আমরা স্টার্ট করে দিই। আমরা অলরেডি উপকারী মৌল সম্পর্কে এখন আমরা কথা বলবো। এখন আমরা উপকারী মৌল সম্পর্কে কথা বলবো। কি সম্পর্কে কথা বলবো? উপকারী মৌল সম্পর্কে। এখন কার জন্য কোন মৌল উপকারী এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এইটুকু আমাদের জানতে হবে। এইগুলা থেকেও পরীক্ষা অংশ মানে প্রশ্ন আসে। সিলিকন, সিলিকন হচ্ছে ঘাসের জন্য উপকারী। সিলিকন কার জন্য উপকারী? সিলিকন ঘাসের জন্য উপকারী। কার জন্য উপকারী? ঘাসের জন্য উপকারী। তারপর হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কার জন্য উপকারী? সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল, অর্থাৎ C4 উদ্ভিদের মধ্যে সোডিয়াম দিলে হয়তো আলটিমেটলি এই উদ্ভিদটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, একটা নির্দিষ্ট উপকার করবে, ব্যাপারটা এমন, ব্যাপারটা হচ্ছে এমন। তারপর হচ্ছে কোবাল্ট, কোবাল্ট, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, লিগিউমের জন্য, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে আয়োডিন, আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য, সামুদ্রিক শৈবালের জন্য, সামুদ্রিক শৈবালের জন্য, ঠিক আছে? সামুদ্রিক শৈবালের জন্য। তো এই যে এখান থেকে এই যে এই প্রশ্নটা অলরেডি জাহাঙ্গীরনগরে চলে আসছে, এই প্রশ্নটা অলরেডি জাহাঙ্গীরনগরে চলে আসছে যে কোবাল্ট কার জন্য ইউজ হয়? নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। তো লিগিউমটা হচ্ছে লিগুমিনাসি গোত্রের, লিগুমিনাসি গোত্রের। আর আয়োডিন, আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য, কারণ সমুদ্রের পানির মধ্যে হচ্ছে, সমুদ্রের লবণের মধ্যে মানে লবণ আয়োডিন একটু রিলেটেড মনে হইতেছে না? ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা তো এই যে এইটা হচ্ছে বোর্ডের এমসিকিউ, এটা হচ্ছে বোর্ড এমসিকিউ, এটা হচ্ছে বোর্ড এমসিকিউ, এটা হচ্ছে বোর্ড এমসিকিউ যে আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য উপকারী। তাহলে আমরা দেখলাম উপকারী মৌল যে চারটা, এই চারটা থেকে কি আসতে পারে? এই চারটা থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে, এই চারটা থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে। সবার কি নোট করা কমপ্লিট? সবার নোট করা কমপ্লিট কিনা বলেন? নয়তো স্ক্রিনশট নেন, আমি টাইম দিলাম 10 সেকেন্ড স্ক্রিনশট নেওয়ার জন্য। স্ক্রিনশট নেন, আমি 10 সেকেন্ড টাইম দিলাম স্ক্রিনশট নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানায়েন। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি টাইম দিলাম, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি টাইম দিলাম। আচ্ছা ওকে, স্ক্রিনশট লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। এই তো ভেরি গুড, উবাইদা, সামিয়া, তারপর হচ্ছে তালহা, ফারজানা সুলতানা, ভেরি গুড। তাহলে উপকারী মৌল থেকে যেটা মিসিং গেছে আমি মানে অত্যাবশ্যকীয় মৌল, অত্যাবশ্যকীয় মৌল যেটা মিসিং গেছিল আমি একটু লিখে দিতেছি আবার। অত্যাবশ্যকীয় মৌল, অত্যাবশ্যকীয় মৌলটা হচ্ছে আপনার বোর্ড পরীক্ষায় খ নাম্বারে আসবে। কি নাম্বারে আসবে? বোর্ড পরীক্ষায় হচ্ছে খ নাম্বারে আসবে। কি নাম্বারে আসবে? খ নাম্বারে আসবে, খ নাম্বার বা অনুধাবনে আসবে, অনুধাবনে আসবে, অনুধাবনে আসবে, অনুধাবনে আসবে। তো ওইখানে আপনাকে দুইটা পয়েন্ট অবশ্যই অবশ্যই ঢুকতে হবে, দুইটা পয়েন্ট অবশ্যই। ফিক্সিং কি শাইলা? আচ্ছা ফিক্সিং কি? ফিক্স করা মানে কি? ধরেন এই যে এইটা মানে হচ্ছে একটা মানে আল্লাহ তাআলা সবাই মানে একজনকে আরেকজনের সাথে ভাই লিগিউমটা বুঝি নাই। আচ্ছা আপনি গুগল করলেই দেখবেন, লিগিউম লিখে গুগল করলেই দেখবেন হচ্ছে এক ধরনের মানে ছবি আসবে, ইমেজ, তাহলে বুঝতে পারবেন লিগিউমটা দেখতে কিরকম আসলে। এটা একটা আলাদা গোত্র আছে উদ্ভিদের, সেটাকে লিগুমিনাসি বলা হয়। কি বলা হয়? লিগুমিনাসি বলা হয়, ঠিক আছে? তো সেই লিগুমিনাসি জাতীয় যে মানে গোত্রের যে উদ্ভিদটা আছে সেটার সাথে নাইট্রোজেনটা, নাইট্রোজেনটা সেটার জন্য প্রয়োজনীয়। ফিক্স মানে কি? জোড়া লাগা। আমার মানে হচ্ছে ইন ফিউচার, ভবিষ্যৎ হচ্ছে আমার বেটার হাফের সাথে জোড়া লাগানো, আপনার ইন ফিউচার আপনার বেটার হাফের সাথে জোড়া লাগানো, ব্যাপারটা অনেকটা এমন, ঠিক আছে? তো নাইট্রোজেন ফিক্স করা ব্যাপারটা হচ্ছে এটা সেই উদ্ভিদের জন্য, সেই লিগুমিনাসি উদ্ভিদের জন্য হচ্ছে নাইট্রোজেনটা প্রয়োজনীয়। নাইট্রোজেন জোড়া লাগায় তারা হচ্ছে কাজ করে, মানে নাইট্রোজেন গ্রহণ করে তার বৃদ্ধিতে এটা সহায়তা করে, ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা তো এই হচ্ছে ফিক্সিং এর ব্যাপার স্যাপার। আমি যেটা বলি অত্যাবশ্যকীয় মৌল খ নাম্বারে আসবে, সেখানে আমাদের দুইটা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা যে মানে আমি তোমাকে না পেলে কি বাঁচবো না, ঠিক আছে? তার মানে উদ্ভিদ এই অত্যাবশ্যকীয় মৌল না পেলে বাঁচবে না, তার মানে কি? জীবনচক্র সম্পন্ন হবে না, জীবনচক্র সম্পন্ন হবে না, জীবনচক্র সম্পন্ন হবে না। এই এমন অত্যাবশ্যকীয় মৌল আমরা তাদেরকেই বলবো যাদের না পাইলে কি হবে না? উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন হবে না,
দুই নাম্বার পয়েন্ট হচ্ছে মেটাবলিজম বা বিপাক হবে না। এই মৌল না থাকলে কি হবে না? মেটাবলিজম বা বিপাক হবে না, মেটাবলিজম বা বিপাক হবে না, বিপাক হবে না। এখন কারা কারা এরকম অত্যাবশ্যকীয় মৌল, এই উদাহরণগুলো দিয়ে দিতে হবে, এই উদাহরণগুলো দিয়ে দিতে হবে। ম্যাগনেসিয়াম হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল, কারণ ম্যাগনেসিয়াম কি গঠন করে বলেন তো? ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল গঠন করে। কি গঠন করে? ক্লোরোফিল গঠন করে, ক্লোরোফিল গঠন করে, ক্লোরোফিল গঠন করে। তাহলে ক্লোরোফিল যদি গঠিত না হয়, মানে ম্যাগনেসিয়াম যদি না থাকে, ক্লোরোফিল যদি গঠিত না হয়, শালুক সংশ্লেষণ ঘটবে না। শালুক সংশ্লেষণ না ঘটলে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। উদ্ভিদ যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারে, তাহলে প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, প্রাণী খাদ্য পাবে না, তাই না? প্রাণী কি পাবে না? খাদ্য পাবে না। প্রাণী খাদ্য না পেলে যেটা বাস্তুসংস্থান বলেন বা হচ্ছে ইকোসিস্টেম, এগুলা টিকে থাকবে? টিকে থাকবে না। ব্যাপারটা হচ্ছে এটা। তার মানে এই ম্যাগনেসিয়ামটা ক্লোরোফিল অণুর জন্য খুবই দরকারি, খুবই দরকারি। তাহলে এইটা হচ্ছে মেইনলি বোর্ড এমসিকিউ। এটা কি? এটা হচ্ছে মেইনলি বোর্ড এমসিকিউ। এটা হচ্ছে বোর্ড এমসিকিউ, বোর্ড এমসিকিউ, বোর্ড এমসিকিউ। ঠিক আছে, বোর্ড এমসিকিউতে আসবে। ঠিক আছে। হুমায়রাতুস সাদিয়া, এটা আমার প্রথম ক্লাস, অনেক কিছু মিস করে ফেলছি। ভয়ের কিছু নাই, স্টার্ট করেন। একটা জিনিস বলি, আপনি যদি মনে করেন আমি ততদিন পড়ি নাই, কি হবে আমার এখন, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, আমার স্বামী তো 500 টাকা কিস্তি দিয়ে মারা গেছে, আমি কি এখন পুরো টাকা পাবো, এইসব চিন্তা বাদ দিয়ে মানে হচ্ছে ক্লাস করা শুরু করেন, পড়া স্টার্ট করেন। ইটস নেভার লেট টু স্টার্ট দ্য রাইট থিং। ঠিক আছে, এটা মানে কখনোই দেরি বলতে কিছু না, আপনি শুরু করেন, শুরু করলেই হবে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 287, পেজ নাম্বার 287। ঠিক আছে, পেজ নাম্বার 287। ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী, এটা লিখলাম। তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে ফসফরাস। ঠিক আছে, এই ফসফরাস যদি না থাকে, এর অভাবে কি হয়? পাতা, ফুল, ফল ঝরে পড়ে। এর অভাবে কি হয়? পাতা, তারপর হচ্ছে ফল, ফুল, এগুলো কি হয়? ঝরে পড়ে। 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 এগুলো ঝরে পড়ে। ঠিক আছে, এই নিচেরটা কোন জায়গায় আসছে? নিচেরটা হচ্ছে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই জায়গাতেই আসছে। নিচেরটা হচ্ছে মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই জায়গাতেই আসছে। মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গাতেই আসছে। মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গাতেই আসছে। ঠিক আছে, ফসফরাসের অভাবে কি হয়? পাতা, ফুল, ফল ঝরে পড়ে। ঠিক আছে। আচ্ছা, তো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদেরকে টাইম দিলাম, স্ক্রিনশট নিয়ে নেন, নয়তো লিখে ফেলেন। ঠিক আছে। আরাফাত ভাই, আপনার স্বামী কিভাবে হয়? আপনার তো বউ হওয়ার কথা। থ্যাংক ইউ আরাফাত, আপনি না বললে জানতাম না যে আমার বউ হওয়ার কথা, স্বামী হবে না। থ্যাংক ইউ, অনেক উপকৃত হলাম। আচ্ছা, লেখেন, লেখা শেষ হলে কমেন্টটা ডান লেখেন, হয়তো স্ক্রিনশট নেওয়া শেষ হলে কমেন্টটা ডান লেখেন, তাড়াতাড়ি, হারি আপ, হারি আপ। ওকে, ডান, লেখা ডান, অনেকটা সময় আমরা পাইছি। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব, এই যে খনিজ লবণ পরিশোষণ, এই খনিজ লবণ পরিশোষণ করার জন্য কি কি মতবাদ আছে? ঠিক আছে, এই খনিজ লবণ পরিশোষণের জন্য কি কি মতবাদ আছে, খনিজ লবণ পরিশোষণের জন্য কি কি মতবাদ আছে, কি কি প্রক্রিয়া আছে, সেই জিনিসগুলো আমরা এখন পড়ব। সেই খনিজ লবণ পরিশোষণের জন্য কি কি মতবাদ আছে, কি কি প্রক্রিয়া আছে, কয়টা ওয়েতে হইতে পারে? সাধারণত দুইটা ওয়েতে হইতে পারে। কয়টা ওয়েতে হইতে পারে? দুইটা ওয়েতে হইতে পারে। একটাকে বলতেছি আমরা সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ। আরেকটাকে বলতেছি আমরা নিষ্ক্রিয় পরিশোষণ। কি বলতেছি? নিষ্ক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ। আচ্ছা, সক্রিয় পরিশোষণের ইংরেজিটা আমাদের জানা লাগবে। সক্রিয় পরিশোষণ ইংরেজি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে। আচ্ছা, নিষ্ক্রিয় পরিশোষণ ইংরেজি হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। আমি যদি আপনাকে একটু বেসিকটা বলি, বেসিকটা বলি, একটু সহজভাবে চিন্তা করেন, একটু শ্বাস নেন আমার সাথে সাথে, সবাই শ্বাস ছাড়েন। এখন শ্বাস নিতে গিয়ে দেখেন মনে হইতেছে আপনার একটু কষ্ট হতেছে, শক্তি লাগতেছে, শ্বাস ছাড়েন, দেখেন শক্তি লাগতেছে না। তার মানে নিঃশ্বাস ছাড়া বা শ্বাস ত্যাগ প্রক্রিয়াটা একটা প্যাসিভ প্রসেস, এখানে শক্তি কম লাগে বা শক্তি লাগে না। ঠিক আছে, শক্তি লাগে না। বাট যখন আপনি শ্বাস নিতেছেন জোর করে, তখন কিন্তু আপনার শক্তি লাগতেছে, এটিপি খরচ হইতেছে। তার মানে সক্রিয় পরিশোষণ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এক্ষেত্রে কি হবে? একটা বিপাকীয় শক্তি লাগবে। কি লাগবে? বিপাকীয় শক্তি লাগবে। সেই বিপাকীয় শক্তিটা হচ্ছে মেইনলি এটিপি। সেই বিপাকীয় শক্তিটা হচ্ছে মেইনলি কি? এটিপি। উদ্ভিদের ক্ষেত্রে এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না?
অ্যাক্টিভ অ্যাবজর্পশন, আচ্ছা অ্যাক্টিভ অ্যাবজর্পশন বা আচ্ছা ট্রান্সপোর্টেশন না লিখে অ্যাবজর্পশন লেখাটা বেটার, ট্রান্সপোর্ট না লিখে অ্যাবজর্পশন লেখাটা বেটার। আচ্ছা অ্যাক্টিভ অ্যাবজর্পশন লেখাটা বেটার, অসুবিধা নাই। আসলে মেডিকেলের ফার্স্ট ইয়ারে মানে অ্যাবজর্পশন বলতে কিছু নাই, ওইখানে ট্রান্সপোর্ট লেখা আর কি মেডিকেলের ফার্স্ট ইয়ারে। তো আমরা এখানে অ্যাবজর্পশনে লিখে ফেলি, প্যাসিভ অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনে লিখে ফেলি, আপনাদের বইয়ের মতোই লিখি, আপনাদের বইয়ের মতোই লিখি, অসুবিধা নাই। থ্যাংক ইউ কমেন্টে যে লিখে ফেলছেন। আমরা যা বলতেছিলাম, এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি মানে কি? এডিনোসিন ট্রাইফসফেট। তার মানে এই সক্রিয় পরিশোষণে এটিপি ভাঙবে, এটিপি লাগবে, আর এই নিষ্ক্রিয় পরিশোষণে এটিপি ভাঙবে না, এটিপি লাগবে না। বা বিপাকীয়, তার মানে আমরা দেখলাম সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন আছে, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন আছে। নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির কোনো পার্থক্য কি নাই, প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে এগুলো আমি কই থেকে পড়াইতেছি, এই যে পিছনে এখানে দেখবেন সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের একটা পার্থক্য দেওয়া আছে। আমার এই বেসিক ক্লাস করে এই পার্থক্য দেখলে আপনি বুঝে যাবেন, এখানে একটা পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন, যেখানে শক্তি লাগতেছে, যেখানে শক্তি লাগতেছে, যেখানে শক্তি লাগতেছে, ঠিক আছে, সেখানে শ্বসন হার বাড়বে, কারণ এটিপি বেশি তৈরি হইতেছে, এটিপি ভাঙতেছে, এটিপি বেশি তৈরি হইতেছে, এটিপি ভাঙতেছে, তার মানে এটিপি তৈরি হইতে হবে। এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। তার মানে সক্রিয় পরিশোষণে শ্বসন হার বাড়বে, শ্বসন হার বৃদ্ধি পাবে। আর নিষ্ক্রিয় পরিশোষণে তো এটিপি লাগতেছে না, তার মানে এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। তার মানে এখানে শ্বসন হার বৃদ্ধি পাবে না নিষ্ক্রিয় পরিশোষণে। ব্যাপারটা হচ্ছে এইরকম, এইগুলাই দেওয়া আছে এখানে। আর যেহেতু আমি শক্তি খরচ করতেছি সক্রিয় পরিশোষণে, তার মানে আমি চাইবো আমার ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা যাতে একসাথেই পরিশোষিত হয়, কারণ আমি এখানে কি করতেছি? শক্তি বা এটিপি খরচ করতেছি। নিষ্ক্রিয় পরিশোষণ, এইখানে আমি শক্তি খরচ করতেছি না, আমি কি চাইলেই অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটা একসাথে পরিবহন করার সুবিধা পাবো? পাবো? কি মনে হয় পাবো? পাবো না, পরিবহন করার সুবিধা পাবো না। দ্যাটস ইট, বুঝাইতে বললাম আমরা। এই বুঝছেন সবাই? বুঝতেছেন আমার পড়া? বুঝতেছেন আমার পড়া? নিষ্ক্রিয় পরিশোষণ, এখানে আলটিমেটলি এনজাইমের কোনো ভূমিকা নাই, কারণ তার তো টাকা খরচ করার মতো সামর্থ্য নাই। এনজাইম পাবে সে? এনজাইম পাবে না, ঠিক আছে। সক্রিয় পরিশোষণ, যার কাছে টাকা আছে, এটিপি আছে, এনজাইম তার কাছেই দৌড়ে যাবে, ঠিক আছে। টাকা হইলে সবই আসে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে এনজাইমের ভূমিকা আছে, ব্যাপারটা এরকম। যাই হোক, ইদানিংকালে একটা পোস্ট নিয়ে হচ্ছে খুব মাতামাতি হইতেছে, এটা হচ্ছে এটা যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এরকম একটা কথা মানে হচ্ছে প্রচুর মার্কেটে চলতেছে। তো ওইখানে আবার হচ্ছে একটা রিপিটেশন আসছে এই পোস্টের, কাউন্টার পোস্ট, যে যারা হচ্ছে বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ওরা আসলে জানে না যে হচ্ছে কোন জায়গা থেকে শপিং করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি মানে ইন এ মুভমেন্ট যেটা আমার কাছে মনে হয়, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ইটস ট্রু, বাট মেকিং মানি ক্যান মেক ইউ হ্যাপি, ঠিক আছে। মেকিং মানি ক্যান মেক ইউ হ্যাপি, ব্যাপারটা বুঝছেন। বাট এটা অবশ্যই হালাল হইতে হইতে হবে, এটা অবশ্যই হালাল হইতে হইতে হবে। যাই হোক, আবার ফিরোজ হোসেন, দেখ বাবা, সক্রিয় পরিশোষণ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, শ্বাস নেই, শ্বাস ছাড়। দেখ, শ্বাস ছাড়ার সময় এত বেশি মানে শক্তি লাগতেছে না, তার মানে এটা প্যাসিভ প্রসেস, এখানে শক্তি লাগে না, এটিপি লাগে না, ঠিক আছে। তার মানে নিষ্ক্রিয় পরিশোষণ বা প্যাসিভ প্রসেসে এটিপি লাগে না, সক্রিয় পরিশোষণে এটিপি লাগে। এটিপি মানে হচ্ছে এখানে বিপাকীয় শক্তি, তার মানে সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন আছে, নিষ্ক্রিয়তে নাই। এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? এটিপি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়। যেহেতু সক্রিয়তে এটিপি ভাঙতেছে, তার মানে এখানে আবার এটিপি তৈরি করতে হবে, তার মানে শ্বসনের হার কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে সক্রিয় পরিশোষণে শ্বসন হার কি হবে? সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পাবে, আর নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার কি হবে? কমবে। যেহেতু আমি টাকা দিতেছি বা এটিপি দিতেছি, তার মানে আমি চাইবো আমার পজিটিভ এবং নেগেটিভ, অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটা একসাথেই পরিশোষিত হোক। যার কারণে সক্রিয়তে পজিটিভ নেগেটিভ ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা একসাথেই পরিশোষিত হয়। নিষ্ক্রিয়তে টাকা দিতে পারতেছেন, আমি কি সুবিধা পাবো? সুবিধা পাবো না, ঠিক আছে। তার মানে এখানে ক্যাটায়ন অ্যানায়ন একসাথে পরিশোষিত নাও হইতে পারে, ঠিক আছে। বুঝাইতে পারলাম? খালেক আহমেদ, our year 10 exam from 16 October, bro, now give some suggestion which chapter should I read. এখানে আমি এখানে ক্লাস করাইতে আসছি এই চ্যাপ্টারের এই মানে হচ্ছে নির্ধারিত টপিকের উপর। আমি তো এই মুহূর্তে এখান থেকে সাজেশনের উপর চলে যেতে পারি না, মানে হচ্ছে তাহলে তো আমার এই ক্লাসের টপিক শেষ হবে না। আই এম এক্সট্রিমলি সরি মাই বয় খালেক, মানে হচ্ছে আপনি বুঝতেছেন আমার কথাটা? হোপফুলি আপনি বুঝতে পারছেন, আমি একটা নির্দিষ্ট টপিকের উপর আছে কথা বলতে আসছি। আই এম সরি, বাট নাথিং টু ডু।
দেখেন, তার মানে সক্রিয় পরিশোষণে এনজাইম লাগবে, টাকা আছে আমি চাইলে এনজাইম পাবো, ঠিক আছে। পেসিভ, টাকা নাই, এটিপি নাই, চাইলে এনজাইম পাওয়া যাবে না। বুঝছেন? অনেক বুঝাইছি, এখন আমরা পড়াশোনায় ফেরত আসি। আসেন, এখন এই নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, এই নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, সক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে। সেই মতবাদগুলো আমাদের জানতে হবে, সেই মতবাদগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সবাই বই বের করেন, আমরা উল্টাভাবে পড়তেছি, আমরা নিষ্ক্রিয় থেকে আগে আসতেছি, আমরা আগে নিষ্ক্রিয় থেকে আসতেছি, ঠিক আছে। আমরা আগে নিষ্ক্রিয় থেকে আগে আসতেছি, নিষ্ক্রিয় থেকে আগে আসতেছি, নিষ্ক্রিয় থেকে আগে আসতেছি, ঠিক আছে। নিষ্ক্রিয় থেকে আগে আসতেছি। এই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। লাইভে তো মনে হয় অ্যাটেন্ডেন্স কম, 174। এরা কি ঘুমায় নাকি? আজকে তো মানে হচ্ছে বন্ধের দিন, এরা কি ঘুমায় নাকি বাসায় বউ আছে? আচ্ছা, নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলো আমরা দেখি। নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে। সেই মতবাদগুলো কি কি আমরা যদি দেখি, মতবাদটা, প্রথম মতবাদটা হচ্ছে ব্যাপন মতবাদ। কি মতবাদ? ব্যাপন মতবাদ। আচ্ছা, দ্বিতীয় মতবাদটা কি? দ্বিতীয় মতবাদটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। তৃতীয় মতবাদটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ডোনান সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা। চতুর্থটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ। শুনেন, এই যে চারটা মতবাদ আছে, এই চারটা মতবাদের মধ্যে হচ্ছে আলটিমেটলি আপনার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এমডি রুমান, এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে। এমসিকিউতে আসবে, কিভাবে আসবে বলে দিতেছি। এটা এমসিকিউতে আসবে এবং এভাবে এমসিকিউতে প্রশ্ন আসছে। রাফিন ভাইয়া লুন্ডেগর পড়ান। লুন্ডেগর তো আমি পারি না, লুন্ডেগর পারি না, লুন্ডেগর পড়ছি আজকে অনেকক্ষণ, ঠিক আছে। দেখ, তোদেরকে পড়ানোর জন্য এই যে লুন্ডেগর নিজে অনেকক্ষণ পড়লাম, অনেক ওয়েবসাইট ঘাটলাম, অনেক মানে হচ্ছে বই ঘাটলাম, বই ঘেটে লুন্ডেগর পড়ে আসছি। পড়াবো, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে। এগুলো পড়াবো, অসুবিধা নেই, এগুলো পড়েই আসছি আমি, ঠিক আছে, ডোন্ট ওরি। এখন এটা যদি দেখাই কিছু বোঝা যাবে, এটা কিছু দেখালে কিছু বোঝা যাবে, কিছু বোঝা যাবে, পড়াবো, প্যারা নেই। আগে যেভাবে শুরু করছি ওইভাবে শেষ করি। আচ্ছা, অমিত মিশ্র হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে। রাফিন কি আমরা চেক করতেছে নাকি? ভাই কি আসলেই পারে লুন্ডেগর? চেক করে দেখি। আচ্ছা, যাই হোক, দেখেন তো এখান থেকে এমসিকিউটা কিভাবে আসবে বলে দিতেছি। এমসিকিউটা কিভাবে আসবে বলে দিতেছি। নিচের কোনটি, নিচের কোনটি নিচের কোনটি খনিজ লবণ পরিশোষণের 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 সক্রিয় মতবাদ, সক্রিয় মতবাদ? অপশন এ ব্যাপন, অপশন বি ব্যাপক প্রবাহ, অপশন সি প্রোটন অ্যানায়ন, অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট, কো-ট্রান্সপোর্ট, অপশন ডি ডোনান সাম্যাবস্থা। আনসার কি হবে বল? এই টাইপের এমসিকিউ গুলো মেডিকেল বা ভার্সিটিতে আসবে, এই টাইপের এমসিকিউ গুলো মেডিকেল বা ভার্সিটিতে আসবে, মেডিকেল বা ভার্সিটিতে আসবে, ঠিক আছে। এবং মেডিকেল এই টাইপের প্রশ্ন আসছেও, মেডিকেল এই টাইপের প্রশ্ন আসছে অলরেডি। শুধু নামগুলা শিখলেই হবে। সবাই আনসার দিতেছে সি 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 সি। আচ্ছা দেখেন, আমি বুঝাই বলি, ব্যাপারটা হচ্ছে এটা। আপনারা কিন্তু অলরেডি নিষ্ক্রিয়ের নামগুলা জানেন, ব্যাপন, আয়ন বিনিময়, ডোনান সাম্যাবস্থা। এই প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট জানেন না, তার মানে এটা হচ্ছে সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়। একটা জিনিস একটু বুঝতে হবে, আগে একটা কথা ছিল স্টাডি অ্যাটেন্টিভলি, এই কথা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে স্টাডি স্মার্টলি। আগে আপনারা ভাত খাইতেন এইভাবে, এখন প্রশ্নের মধ্যে ভাত এইভাবে ঘুরায় নিয়ে এসে এইভাবে খাওয়াই দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে এটা। তার মানে প্রশ্নের প্যাটার্নটা জাস্ট একটু ঘুরে যেতে পারে। কিভাবে ঘুরবে? এখানে লেখা থাকবে হচ্ছে এটা, দেখাই দিছি আমি কি লেখা থাকবে। এটিপি এর প্রয়োজন হয় কোনটাতে? এটিপি এর প্রয়োজন হয় কোনটাতে? প্রশ্ন এইভাবে হইতে পারে, আনসার সেমই হবে, কারণ এইটা ব্যাপন, এটাও নিষ্ক্রিয়, এখানে কি লাগবে না? এটিপি লাগবে না। ব্যাপক প্রবাহ, এটাও নিষ্ক্রিয়,
এটাতে কি লাগবে না? এটিপি লাগবে না। ডুনান সাম্যাবস্থা এটাও নিষ্ক্রিয়, এটাতে কি লাগবে না? এটিপি লাগবে না। হাইড্রোজেন বা প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, এটাতে এটিপি লাগবে কারণ এটা সক্রিয়। তাহলে সি আনসার। বা প্রশ্ন এভাবেও হইতে পারে, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে কোথায়? বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে কোনটায়? বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে কোনটায়? বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন কোথায় পড়ে? সিতে পড়ে, কারণ এটা সক্রিয়, বাদ বাকি সবগুলো নিষ্ক্রিয়। বুঝাইতে পারলাম? এই সবাই বুঝছি কিনা? প্রশ্ন আসলে পারবো কিনা কমেন্টে লেখেন, প্রশ্ন আসলে পারবো কিনা। রাজু প্রশ্ন আসলে পারবো না এভাবে? রাজুও পারবে, ঠিক আছে, আপনাদেরও পারা উচিত। আচ্ছা, সবাই পারবো কিনা? দেখি কমেন্ট থেকে যে লিখলো, সবাই পারবো? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ইনশাল্লাহ মনিরা জাহান, ইনশাল্লাহ আমরা সবাই পারবো এখান থেকে প্রশ্ন আসলে। তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটা, একটা একটা মুরগি ধরবো, ধরে ধরে জবাই করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে বেপন রে ধরবো, বেপনের মধ্যে কি আছে দেখবো, ঠিক আছে? তো বেপন করার জন্য একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা। রাজু, বক পাখি দেখছো? বক দেখছি, আচ্ছা। তার মানে মনে রাখবেন শুধু বেপন মানে হচ্ছে বক, বেপন মানে হচ্ছে বক, বেপন মানে হচ্ছে বক। ব থেকে হচ্ছে বেশি, ব থেকে হচ্ছে বেশি, ক থেকে হচ্ছে কম। তাহলে বেপন মানে হচ্ছে বক, অর্থাৎ বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। সবাই কমেন্টে লেখেন, বেপন মানে বক, বেশি থেকে কম। লেখেন কমেন্টে, ক্লাসের পড়া ক্লাসে শিখেন, লেখেন বেপন মানে বক, বেশি থেকে কমের দিকে। লেখেন লেখেন লেখেন, কমেন্টে লেখেন। সৌমিত্র দাস বলছে ট্রেনের শব্দ শোনা গেল। ট্রেন চলেছে, ট্রেন একটা কবিতা ছিল আমাদের, তাই না? আমরা মনে হয় ছোট সময় পড়ছি। আচ্ছা, তাহলে সিকিউ বেশি কোনটা থেকে আসে ভাইয়া? অমিত মিশ্র, সিকিউ আসবে C3 চক্র, C4 চক্র, গ্লাইকোলাইসিস, এগুলো থেকে বেশি আসবে। প্রচ্ছেদন, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, পত্ররন্ধ্রের গঠন, এগুলো আসবে। বেপন মানে বক, বেশি থেকে কম। সায়েদা সুরাইয়া, অপূর্ব হালদার, শুধু বক লিখবে হবে না, লিখতে হবে বেপন মানে বক, বেশি থেকে কম, এভাবে লেখেন। আচ্ছা, এখন আমরা সেই বেপনের পুরো ব্যাখ্যাটা দেখে আসেন। ফারজানা সুলতানা যেভাবে লিখছে এভাবে লেখেন, বেশি থেকে কম। ধরে নিলাম এটা হচ্ছে একটা খুব চিউট একটা গাছ, খুব চিউট একটা গাছ। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে গাছের মূল, না আর একটু বড় করে আঁকি কারণ মূলের মধ্যেই তো আমাদের কাজ। এটা হচ্ছে গাছের মূল, এটা হচ্ছে গাছের মূলরুম। এই মূলরুম কি এককোষী নাকি বহুকোষী? মূলরুম কি এককোষী? এটা হচ্ছে গাছের বডি, এটা হচ্ছে গাছের বডি, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড তৌহিদ হাওলাদার, ভেরি গুড, ভেরি গুড। আমিনা বেগম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গাছের মূল। আচ্ছা, আমরা সেই বেসিক কনসেপ্টে চলে যাই। মূলের এখানে কি আছে? এই যে মাটি, 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 মাটি মাটি মাটি। আচ্ছা, এই যে মাটি, হব মাটি হব মাটি, কেন করো কান্নাকাটি, এরকম একটা গান ছিল আমাদের সময়। আচ্ছা, এখন কি আছে কিনা জানি না, আছে হয়তো, আপনারা শুনেন না। দেখেন, এককোষী, ভেরি গুড ইসরাত জাহান, মূলরুম হচ্ছে এককোষী। সৌমিত্র, বহুকোষী না, এককোষী। পড়াইছি আমি টিস্যুতন্ত্রতে। পারা জিনিস, কমন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যদি, বেসিক জিনিস যদি ভুল করেন খুব খারাপ লাগে, কারণ আমি তো পড়াইছি বাবা। সমস্যা নাই, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে? নেক্সট বার সৌমিত্র, আমি পরের যে প্রশ্ন করবো এটা রাইট আনসার দিতে হবে কিন্তু। আমি পরের বার যে প্রশ্ন করবো এটা রাইট আনসার দিতে হবে সৌমিত্র। থ্যাংক ইউ রাজু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমি সৌমিত্রকে পাঠাইলাম, সৌমিত্র গাছের গোড়াতে কিছু সার দিয়ে আসেন। তো সৌমিত্র হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ক্যাসিয়াল সার নিয়ে গেল। এই ক্যাসিয়ালটা হচ্ছে কি? এই ক্যাসিয়ালটা হচ্ছে মিউরেট অফ পটাশ, মেডিকেলে আসছিল। এই ক্যাসিয়াল বা পটাশিয়াম ক্লোরাইডের আরেক নাম কি? মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, ঠিক আছে? আচ্ছা, মেডিকেলে আসছিল কিন্তু। আচ্ছা, তো এই যে এখানে পানি আছে, কি আছে? পানি আছে। কি ব্যাপার? এই যে এখানে কি আছে? পানি আছে, পানি আছে। এই মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে, পানি আছে। মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে। কি আছে? পানি আছে, পানি আছে, পানি আছে। এই যে মাটির ফাঁকে ফাঁকে যে পানি আছে, এই পানিটাকে আমরা কি বলি? ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক পানি। ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক পানি। এটা কোন জায়গায় আসছিল? এটা আসছিল বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা কৃষি বিশ্ববিদ্যালয়। কি আসছিল?
এটা হচ্ছে উদ্ভিদের জন্য সবচেয়ে সহজলভ্য পানি, উদ্ভিদের জন্য সবচেয়ে সহজলভ্য প্রাণী, সবচেয়ে সহজলভ্য পানি। অপশনে দেওয়া থাকবে বাষ্পকণাজাত পানি, অভিকর্ষীয় পানি, এগুলা আনসার দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝাইতে পারলাম? আচ্ছা, আর মিউরেট অফ পটাশ কোথায় আসছিল? মেডিকেলে আসছিল। কোথায় আসছিল? মেডিকেলে আসছিল, মেডিকেলে আসছিল। আচ্ছা, তো দেখেন এই যে পটাশিয়াম ক্লোরেট, এটা তো একটা আয়নিক যৌগ, এটা একটা কি যৌগ? আয়নিক যৌগ। এটা একটা কি যৌগ? আয়নিক যৌগ। তার মানে এই জিনিসটা এখন এই যে পানির মধ্যে এসে কি হয়ে যাবে? পানির মধ্যে এসে কি হয়ে যাবে? পানির মধ্যে এসে ভেঙে পটাশিয়াম আয়ন হয়ে যাবে। কি হয়ে যাবে? পটাশিয়াম আয়ন হয়ে যাবে। কি হয়ে যাবে? পটাশিয়াম আয়ন হয়ে যাবে। পটাশিয়াম আয়ন হয়ে যাবে। ক্লোরাইড আয়ন হয়ে যাবে। ক্লোরাইড আয়ন হয়ে যাবে। ক্লোরাইড আয়ন হয়ে যাবে। ক্লোরাইড আয়ন হয়ে যাবে। পটাশিয়াম আয়ন হয়ে যাবে। পটাশিয়াম আয়ন হয়ে যাবে, ঠিক আছে? পটাশিয়াম আয়ন হয়ে যাবে। এখন এইখানে খনিজ লবণ পরিশোষিত হবে, তাই না? এখন খনিজ লবণ কি আকারে পরিশোষিত হয়? এই যে এইরকম যৌগ আকারে পরিশোষিত হয় উস্তাদ, হয় না? মৌল আকারে পরিশোষিত হয়? হয় না। সে মৌল খায় না। কি আকারে পরিশোষিত হয়? আয়ন আকারে। কি আকারে? আয়ন আকারে। কি আকারে? আয়ন আকারে। মনে করে দেখেন, আমরা প্রথম দিকে বেসিক পড়ছি, আয়ন আকারে হয়। কি আকারে হয়? আয়ন আকারে হয়। কি আকারে হয়? আয়ন আকারে হয়। এখন এই যে পুরা মূল দিয়া কি পরিশোষিত হয়? পুরা মূল দিয়াতে পরিশোষিত হয় না। পুরা মূল দিয়ে পরিশোষিত হয় না। ভেরি গুড, প্রীতিময় মন্ডল, শায়লা আক্তার, সুরাইয়া খানম, ভেরি গুড। রকিবুল ইসলাম ভাবেন আয়ন আকারে হয়, ঠিক আছে? আচ্ছা, পুরো মূল দিয়ে হয় না, পুরো মূল দিয়ে হয় না, ঠিক আছে? পুরো আদি রয়। টপিকের নাম কি? তুই ক্লাস কর। টপিকের নাম হচ্ছে ব্যাপন। আচ্ছা, এখন দেখেন পুরা মূল দিয়ে হয় না, পুরা মূল দিয়ে হয় না। মূলের কোন এরিয়াটা দিয়ে হয়? মূলের কোন এরিয়াটা দিয়ে হয়? মূলের কোন এরিয়াটা দিয়ে হয়? এই যে অগ্রভাগের যে এরিয়াটা আছে, অগ্রভাগের যে এরিয়াটা আছে, অগ্রভাগের এরিয়ার যে অঞ্চলে কোষ বিভাজন ঘটতেছে, মূল একটা অঙ্গ না? অঙ্গ কি নিয়ে গঠিত? টিস্যু নিয়ে গঠিত। টিস্যু কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। তাহলে এই যে এখানে কোষ আছে, ধরে নিলাম এটা একটা কোষ, ধরে নিলাম এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ। এই কোষটা বিভাজন হইতেছে, এই কোষটা কি হইতেছে? বিভাজন হইতেছে, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাকবেঞ্চার ব্যাপারটা হচ্ছে এটা, যে কোষটা বিভাজিত হইতেছে সেখানে নতুন কোষ তৈরি হইতেছে, সেই নবগঠিত কোষটাই বেশি লবণ পরিশোষণ করে। তাহলে মূলের একটা কোষ আমরা এখানে জুম করে ফেললাম। ধর এই কোষটাকে আমরা জুম করছি এখানে, এই কোষটাকে আমরা এখানে জুম করছি, এখানে জুম করছি। তাহলে এটা তো একটা উদ্ভিদের কোষ। উদ্ভিদের কোষের বাইরের আবরণের নাম কি রাজু? কোষ প্রাচীর। বাইরের আবরণের নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরে কি থাকে? কোষ ঝিল্লি থাকে। কি থাকে? কোষ ঝিল্লি থাকে। ভেরি গুড কাইফ বারোই, ভেরি গুড কাইফ বাড়ি, ভেরি গুড। মূলের অগ্রভাগের নবগঠিত কোষ বিভাজিত অঞ্চল, ঠিক আছে? ভেরি গুড তাইফা গুনগুন, মধু নেহা, ভেরি গুড। আচ্ছা, রিমঝিম, ভেরি গুড। এখন এই যে কোষ ঝিল্লি, ধরুন এটা হচ্ছে কোষ ঝিল্লির বাইরে কি আছে? কোষ ঝিল্লির বাইরে কি আছে? কোষ প্রাচীর। এখন এই যে কোষ ঝিল্লি আছে, এই কোষ ঝিল্লিকে ভেদ করে বাইরে থেকে ভিতরে আসতে হবে। এখন চিন্তা করেন, এই যে এইখানে কি পটাশিয়াম আছে? মূলের কোষের ভিতরে কি পটাশিয়াম আছে? মূলের কোষের ভিতরে কি পটাশিয়াম আছে? এই মুহূর্তে নাই। মূলের কোষের মধ্যে এই মুহূর্তে পটাশিয়াম নাই। একজন বলতেছে, আমি তার নাম বলবো না, ভাই আমি 18 ঘন্টা পড়াশোনা করি, বাট আমার কিছু মনে থাকে না। ভাই 18 ঘন্টা পড়াশোনা করলে তো কিছু মনে না থাকারই কথা, কারণ আপনি ঘুমান কখন? কারণ ঘুমাইতে হবে তোরে বাবা। তো আপনি মানে হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, ঠিক আছে? তো আপনি মানে হচ্ছে ওটা স্টেবল লাইফ লিড করেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার পরামর্শ। এই সম্পর্কে ক্লাসে শেষে কথা হবে, এখন না। তাহলে ভেরি গুড। এই যে পোলাপান বুঝতেছে নাই, তাহলে না যদি থাকে, তাহলে কোষের ভিতরে পটাশিয়াম আয়নের ঘনত্ব কি কম নাকি বেশি? কোষের ভিতরে পটাশিয়াম আয়নের ঘনত্ব কম নাকি বেশি? তাহলে কোষের ভিতরে কম, কোষের ভিতরে হচ্ছে কম। তাহলে কোষের অভ্যন্তরস্থ দ্রবণ আছে, কোষের ভিতরটা তো একটা দ্রবণ, কারণ এখানে কি আছে? এখানে আছে সাইটোপ্লাজম, পানি আছে, দ্রবণ। এইটাও কিন্তু একটা দ্রবণ। কিভাবে দ্রবণ? কারণ এই যে মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে। এই পানির মধ্যে দেখ আয়ন আছে, তাহলে এটাও একটা দ্রবণ না? তাহলে এটা হচ্ছে বহিস্থ দ্রবণ, আর এটা হচ্ছে অভ্যন্তরস্থ দ্রবণ। তাহলে বহিস্থ দ্রবণে কি ঘনমাত্রা কি বেশি না? পটাশিয়াম বাইরে বেশি না কম? পটাশিয়াম দেখ বাইরে কি বেশি। পটাশিয়াম কিন্তু এই যে মূলের কোষের বাইরে বেশি। দেখ বেটা, এই যে মূলের কোষ, এটার বাইরে কিন্তু পটাশিয়াম বেশি, তো ব্যাপক মানে কি? ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে বক।
তাহলে ব মানে বেশি, বেশি থেকে কম, বেশি থেকে কম। তাহলে এখন বেশি থেকে কম, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকবে পটাশিয়াম, বাইরে থেকে পটাশিয়াম ভিতরে ঢুকবে, ঢুকবে কি ঢুকবে না? বাইরে থেকে পটাশিয়াম কি ভিতরে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে কি ঢুকবে না? এই সবাই বুঝছেন? বুঝছেন কিনা আমারে বলেন। মাথার মধ্যে বেসিক ক্লিয়ার থাকলে, এবং আমি পড়াইছি, কারণ স্বাভাবিক ব্যাপার, আগে থেকে তো পটাশিয়াম ভিতরে নাই, ঠিক আছে? তার মানে পটাশিয়াম বাইরে বেশি, ব্যাপার মানে কি বব, বেশি থেকে কমের দিকে, তার মানে এই যে বাইরে থেকে ভিতরে যাবে, দ্যাটস ইট। রুবেল বিশ্বাস ভাই আরেকবার বুঝেন বাবা, তুমি একটু টানো, টাইনা দেখো তাইলেই বুঝবা, ঠিক আছে? ওই যে আরিয়ান আহমেদ ফাহিম, বাইরে বেশি, হ্যাঁ বাইরে বেশি, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, কারণ ব্যাপন মানে কি বব, বেশি থেকে কমের দিকে যাবে। এই কে কে বুঝেন নাই হাত তুলেন, তার কে কে বুঝেন, কে কে বুঝছেন লেখেন, আর যারা বুঝেন নাই তারা আর টেনে দেখেন। আমি আবার বুঝাই দিতেছি, ধারা খুবই সিম্পল ম্যাটার, খুবই সিম্পল ম্যাটার। মানে হচ্ছে এদের সমস্যাটা হচ্ছে এটা, ম্যাক্সিমাম ছেলেপেলে সহজ জিনিস কঠিন ভাবে পড়া মানে বুঝে অভ্যস্ত, এটা হচ্ছে একটা সমস্যা এদের, ঠিক আছে? দেখ এটা হচ্ছে মূলের কোষ, এখানে মূলের কোষটা আমি টেনে নিয়ে আসছি, তাহলে মূলের কোষের ভিতরে পটাশিয়াম আছে নাই, না থাকলে পটাশিয়াম কি ভিতরে কম? কিন্তু দেখ এই যে সৌমিত্রকে পটাশিয়াম ক্লোরাইড সার দিতে পাঠাইছিলাম, সে তো গিয়ে সার দিয়ে আসছে, যার কারণে এই যে বাইরের যে দ্রবণ আছে মাটির পানি, এখানে পটাশিয়াম তো আগে আয়ন হয়ে আছে, এই যে পটাশিয়াম আয়ন, এখানে পটাশিয়াম আয়ন, এই যে পটাশিয়াম আয়ন, তাহলে বাইরে কি বেশি অবস্থায় আছে, বাইরে বেশি অবস্থায় আছে। তাহলে ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে বক, বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, বাইরে থেকে পটাশিয়াম কোষের ভিতরে ঢুকবে, বাইরে থেকে পটাশিয়াম কোষের ভিতরে ঢুকবে। ক্লিয়ার? আগেই পড়াইছিলেন এইগুলো, যে দেখছেন আগেই পড়াই ফেলছি। তাহলে ব্যাপন শেষ, ব্যাপন শেষ। এখন আমরা পড়বো আয়ন বিনিময় মতবাদ। কি পড়বো? তাহলে ব্যাপন শেষ, তাহলে ব্যাপন জবাই দেওয়া শেষ। এখন আমরা কি করব? আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। বাই দ্য ওয়ে, ব্যাপন থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, ব্যাপন থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, ঠিক আছে? কিভাবে আসছে? ব্যাপনের সংজ্ঞা দিয়ে আসছে। কিভাবে আসছে? ব্যাপন দিয়ে, ব্যাপনের সংজ্ঞা দিয়ে আসছে, ঠিক আছে? ব্যাপনের সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসছে সরাসরি, ব্যাপনের সংজ্ঞা দিয়ে সরাসরি প্রশ্ন আসছে, ব্যাপনের সংজ্ঞা দিয়ে সরাসরি প্রশ্ন আসছে, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। যারা কমেন্ট করছে বুঝা নাই, আচ্ছা দেখেন আয়ন বিনিময়, আয়ন বিনিময়ের সাইডে বইয়ের মধ্যে লেখা রাখেন মেডিকেল, মেডিকেলে প্রশ্ন আসছে আয়ন বিনিময় থেকে, আয়ন বিনিময়ের এখানে লেখা রাখেন। আচ্ছা দেখেন আপনাদের বই একটা ছবি দেওয়া আছে এরকম, হ্যাঁ? আচ্ছা এই যে দেখেন ছবিটা দেখেন, এই যে এটা একটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কার কোষ ঝিল্লি? এই যে মূলের যে কোষটা আছে, এই যে মূলের যে কোষটা আছে, এই যে কোষটা আছে, এটা হচ্ছে যে এই কোষের এই যে কোষ ঝিল্লি, এই যে এই কোষ ঝিল্লি। বাইরের দিকে যে বাইরের দিকে কি বেশি? এটা হচ্ছে বাইরে, বাইরের দিকে কি বেশি ছিল? এই যে পটাশিয়াম, এই যে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম খুব বেশি পরিমাণে ছিল, পটাশিয়াম আয়ন খুব বেশি পরিমাণে ছিল, যার কারণে কোষ ঝিল্লি ভেদ করে এদিকে কম, পটাশিয়াম সেই দিকে মুভ করছে। এই যে ছবিটা, এই যে ছবিটা, এই যে এই ছবিটাই হচ্ছে এই চিত্র থেকে আসছে, এখান থেকে আসছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো আয়ন বিনিময়। কি পড়বো? এখন আমরা পড়বো আয়ন বিনিময়। কি পড়বো? আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ বা আয়ন এক্সচেঞ্জ থিওরি, আয়ন এক্সচেঞ্জ থিওরি, আয়ন এক্সচেঞ্জ থিওরি, আয়ন এক্সচেঞ্জ থিওরি, আয়ন বিনিময়। আচ্ছা ভাই আপনি যেটা দেখাইছেন এটা নিচেরটা, নারে রাম ছাগল, এটা নিচেরটা না বেটা, এটা নিচেরটা হচ্ছে পরের আয়ন বিনিময়, এটা নিচেরটা হচ্ছে আয়ন বিনিময়, ঠিক আছে? এটা এখন পড়াবো, এটা এখন পড়াবো, ঠিক আছে? আচ্ছা তুই ছবি দেখ না, চিত্র 9.9, 9.6। আদি রয় না, তা না, আমি কথা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা কর। এই যে দেখ, ভুল তো আমি করতেই পারি, কিন্তু এটা আমি ভুল করি নাই, ঠিক আছে? এই যে দেখ 9.5-এর মধ্যে কি লেখা আছে? ব্যাপন মতবাদ অনুযায়ী এই যে 9.6 আয়ন বিনিময়, নিচেরটা হচ্ছে আয়ন বিনিময়। এই রাম ছাগলের দল খাতার মধ্যে ছবি আঁকে, মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকালে চিত্র, এটা তো লিখতে হবে যে এটা রাম ছাগল আঁকছি আমি, লিখতে হবে আমি একটা ছত্রাক এখানে আঁকছি, লিখতে হবে আমি একটা ব্যাকটেরিয়া এখানে আঁকছি। এরা ছবি আঁকা রাখে, কিন্তু চিত্র ডট, কার চিত্র? এটা কি অর চিত্র না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, লেখে না তো, চিত্রের নিচে কি লেখা আছে এটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা না আমি রাম ছাগল দেখিনি কখনো, তবে আমি আপনাদেরকে দেখছি, ঠিক আছে? দেখেন। আচ্ছা এই বাইরে আমি যে ক্লাসে বকাঝকা করি, আপনারা কি রাগটাক করেন নাকি যে হচ্ছে কেন বকাঝকা করে?
স্যার অনেক বকাঝকা করে। দেখেন এখন আমরা কি করবো, আয়ন বিনিময় পড়বো। কি পড়বো? আয়ন বিনিময় পড়বো। কি পড়বো? আয়ন বিনিময় পড়বো। কি পড়বো আমরা? আয়ন বিনিময় পড়বো, ঠিক আছে। আচ্ছা এখন আয়ন বিনিময় সেম, তাহলে আমরা আবার গাছটা আঁকি, আবার গাছটা আঁকি। গাছ আঁকার দরকার নেই, আগেরটাতে বুঝাই ফেলি। আগেরটাতে অনেক হিবিজিবি হয়ে গেছে, গাছ আঁকি। এটা কি? এটা হচ্ছে গাছের মূল, এটা হচ্ছে মূল রুম, এটা হচ্ছে মূল রুম, এটা হচ্ছে মূল রুম, মূল রুম। সৌমিত্র কোথায় বাবা? সৌমিত্রকে পাঠাইছি কি করতে? সার দিতে। সে সারের নাম কি? ক্যালসিয়াম, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে। আচ্ছা কি? পটাশিয়াম ক্লোরেট। আচ্ছা তাহলে এখানে কি আছে? এখানে বিভিন্ন কোষ আছে। তাহলে এই যে এটা একটা কোষ, এই যে এটা একটা কোষ, এই যে এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, ঠিক আছে, এটাও কোষ, ঠিক আছে। তাহলে সার তো সৌমিত্র দিছে, ঠিক আছে। আচ্ছা সৌমিত্র হচ্ছে যদি সার দেয় তাহলে, আচ্ছা আদি রয় বাবা, আই এম সরি, আই এম সরি, আমার বকাবকি করা উচিত হয় না, ঠিক আছে, আমি তোর আর বকবো না, ঠিক আছে। এইদিকে পটাশিয়াম ক্লোরাইড সেম, পটাশিয়াম ক্লোরাইড এগুলো ভেঙে গেছে, পটাশিয়াম ক্লোরাইড এগুলো ভেঙে গেছে, পটাশিয়াম ক্লোরাইড এগুলো ভেঙে গেছে, এইসা এগুলো ভেঙে গেছে মাটির ফাঁকে ফাঁকে। আমি মাটি আর কৈশিক পানি এবার দেখাইলাম না, ঠিক আছে। আচ্ছা আদি রয় প্লিজ স্টপ ইট। আচ্ছা আমি আর বলবো না তোরে, যা এইদিকে পড়াশোনায় মনোযোগ দিই আমরা, ঠিক আছে। আচ্ছা এই যে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে গেছে। এখন তাহলে আমরা সেম এই যে একটা কোষকে এখান থেকে কাটা নিয়ে আসি, আমরা এই যে এই কোষটাকে এখন কাইটা নিয়ে এসে এখানে জুম করব। আমরা এই কোষটাকে, এই যে এই কোষটাকে এখন কাইটা নিয়ে আসতেছি, এই যে এই কোষটাকে কাইটা নিয়ে আসতেছি, কাইটা নিয়ে এসে জুম করতেছি। তাহলে এই যে এই কোষটাকে কাইটা নিয়ে এসে এখানে জুম করলাম, জুম করলাম। তাহলে এই যে এটা হচ্ছে কোষের বাইরের অংশ, এটা হচ্ছে কোষের কি? বাইরের অংশ, বাইরের অংশ। আর এটা কি? কোষের ভিতরের অংশ, ভিতরের অংশ, ভিতরের অংশ। এই একটা কোষের ভিতরে কি থাকে বলতো? একটা কোষের ভিতরে যে তরল অংশ, একটা কোষের ভিতরে যে তরল অংশ, সেই তরল অংশের নাম কি? তরল অংশের নাম কি? ঘোড়ার ডিম। এতক্ষণ লাগে বলতে। সেই তরল অংশের নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটো মানে কি? কোষ, প্লাজম মানে কি? তরল। সাইটো মানে হচ্ছে কোষ, আর হচ্ছে প্লাজম মানে কি? তরল। তাহলে কোষের ভিতরে তরল। এই তরল মানে কি? তরল মানে হচ্ছে ধানমন্ডির রেস্টুরেন্ট, তরল মানে হচ্ছে ধানমন্ডির রেস্টুরেন্ট, H2O পানি। এখন এই H2O, এই H2O, ঠিক আছে, এটা যদি ভাঙে, এটা ভাঙলে আলটিমেটলি কোষের ভিতরে কি হবে? H2O নামক ধানমন্ডির রেস্টুরেন্ট বা তরলটা ভেঙে একটা H+ আয়ন হবে। কি হবে? H+ আয়ন হবে। আরেকটা কি হবে? আরেকটা কি হবে? আরেকটা হবে OH- আয়ন। কি হবে? OH- আয়ন হবে। কি হবে? OH- আয়ন হবে। কি হবে? OH- আয়ন হবে। তাহলে ভেতরের দ্রবণে কি আছে? তাহলে ভেতরের দ্রবণে কি আছে? ভেতরের দ্রবণে কি আছে? H+ বা প্রোটন আছে, OH- বা হাইড্রোক্সিল আয়ন আছে। এটুকু আমরা বুঝছি, এইটুকু কি আমরা বুঝছি? এইটুকু কি আমরা বুঝছি কিনা? এটুকু সবাই আমরা বুঝছি? এটুকু সবাই আমরা বুঝছি? এটুকু কি সবাই আমরা বুঝছি? অনেক সময় কি হয়, অনেক সময় কি হয়, উদ্ভিদের এই যে মূলের যে কোষ আছে, এই যে মূলের যে কোষ আছে, এই কোষ থেকে হাইড্রোজেন আয়নটা বাইরে চলে আসে। এই যে হাইড্রোজেন আয়নটা বাইরে চলে আসে, হাইড্রোজেন আয়নটা বাইরে চলে আসে। তাহলে H+টা যদি বাইরে চলে আসে, H+টা এখানে ছিল না, H+টা এখানে ছিল, তাহলে এটা যদি বাইরে চলে আসে, এটা যদি বাইরে চলে আসে, H+টা যদি বাইরে চলে আসে, তাহলে চিন্তা করে দেখ, এই ভিতরে একটা ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে না? ভিতরে একটা কি হবে? ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে, কারণ এখানে একটা H+ ছিল, এই H+টা এখন নাই, এই H+টা এখন নাই, ঠিক আছে, এই H+টা এখন নাই। আচ্ছা রিমুভ করে কি দিয়া? ইরেজার। এই H+টা এখন নাই, ঠিক আছে, এই H+টা এখন কি? নাই, এই H+টা এখন নাই। তাহলে ভিতরে একটা কি হবে? ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে। ভিতরে একটা কি তৈরি হবে? ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে। ভিতরে একটা কি তৈরি হবে? ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে, যার কারণে তাহলে H+টা এখানে ছিল, এটা বাইরে চলে আসছে, বাইরে H+ চলে আসছে। তাহলে ভিতরে একটা ধনাত্মক আয়নের ঘাটতি তৈরি হবে না, কারণ এখানে একটা H+ ছিল। তাহলে ভিতরে বাইরের দিকে ধনাত্মক আয়ন কে আছে? K+। এই K+টা এখন বাইরে থেকে ভিতরে চলে যাবে। তাহলে এই যে এখানে এই K+টা বা পটাশিয়ামটা বাইরে থেকে কি হবে? ভিতরে চলে যাবে। ভিতরে গিয়া এই যে এখানে যে হাইড্রোজেন ছিল, এটা ধনাত্মক আয়নের ঘাটতিটা পূরণ করবে। আমরা বুঝছি এইটুকু? আমরা কি এইটুকু বুঝছি? আমরা কি এইটুকু বুঝছি? নাকি আমি আবার রিপিট করবো? কেউ বলবে আবার রিপিট করেন, কেউ বলবে আবার রিপিট করেন। ঠিক আছে বাবা, রিপিট করতেছি, ঠিক আছে। ধর এটা একটা কোষের ভিতরের অংশ, এটা মুছে দিই, তাহলে আমি বড় কোষ পাবো। ধর এটা একটা কোষের ভিতরের অংশ, কোষের ভিতরে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে পানি, ঠিক আছে। সাইটোপ্লাজম মানে হচ্ছে পানি, H2O, ধানমন্ডি রেস্টুরেন্ট। এই পানি ভেঙে কি হবে? এই পানি ভাঙলে এইদিকে একটা H+ আয়ন হয়,
এইদিকে একটা OH মাইনাস আয়ন হয়, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় হয় কি যে মূলের যে কোষ আছে, এই যে কোষ আছে, এই কোষ থেকে H+ বাইরে চলে আসে, তার মনে অনেক যন্ত্রণা বেদনা, ঠিক আছে। H+টা হচ্ছে বাইরে চলে আসে, H+টা বাইরে চলে আসে। তো যদি কখনো H+ এখান থেকে বাইরে চলে যায়, এখান থেকে যদি কখনো বাইরে চলে যায়, বাইরে চলে আসে, যদি H+ যদি বাইরে চলে আসে, তাহলে H+ বাইরে চলে আসছে, H+ বাইরে চলে আসছে, তাহলে এখানে একটা কোন আয়নের ঘাটতি তৈরি হয়েছে, এখানে একটা কোন আয়নের ঘাটতি তৈরি হয়েছে, এখানে একটা কোন আয়নের ঘাটতি তৈরি হয়েছে, পজিটিভ আয়নের ঘাটতি তৈরি হয়েছে না। এখন এই পজিটিভ আয়ন বাইরে কে ধারণ করতেছে? K+, যার কারণে এই যে বাইরে থেকে এই পটাশিয়াম আয়নটা ভিতরে ঢুকবে, তাহলে পটাশিয়াম এবং হাইড্রোজেন তাদের ইন্টারচেঞ্জ হয়েছে। কার ইন্টারচেঞ্জ হয়েছে? পটাশিয়াম এবং হাইড্রোজেন, পজিটিভ। যদি কখনো এই OH+ লিখছি, রামসাগলের দল আমার বলেও না যে এমনি প্লাস লিখছেন, এটা মাইনাস হবে, এটা OH মাইনাস হবে, ঠিক আছে। হাইড্রোক্সিল আয়ন, যদি কখনো এই হাইড্রোক্সিল আয়নের মন খারাপ হয়, সে যদি বলে আমি আর ভেতরে থাকবো না, দেখবো এবার জগৎটাকে, এই OH মাইনাস আয়নটা যদি বাইরে চলে আসতে চায়, OH মাইনাস আয়নটাও, তাহলে এখানে একটা ঘাটতি তৈরি হবে। কার ঘাটতি তৈরি হবে বলেন তো? এখানে একটা ঘাটতি তৈরি হবে। কার ঘাটতি তৈরি হবে? একটা নেগেটিভ আয়নের ঘাটতি তৈরি হবে। কার ঘাটতি তৈরি হবে? একটা নেগেটিভ আয়নের ঘাটতি তৈরি হবে। এখন বাইরে নেগেটিভ আয়ন কে ধারণ করতেছে? ক্লোরাইড ধারণ করতেছে না? ক্লোরাইড ধারণ করতেছে। তাহলে এই ক্লোরাইডটা তখন বাইরে থেকে ভিতরে চলে যাবে, ক্লোরাইডটা তখন বাইরে থেকে ভিতরে চলে যাবে, বুঝছি আমরা? বুঝছি, হ্যাঁ, OH বাইরে আসবে, বুঝছি আমরা। তাহলে ভেতরের দ্রবণ থেকে বাইরে যাইতেছে কি? তাহলে ভেতরের দ্রবণ থেকে বাইরে যাইতেছে হচ্ছে H+, বাইরে চলে গেছে। তাহলে ছবিটা আমরা একটু বেশি মডার্ন এঁকে ফেলছি আমরা, এটুকু মুছে মেইন ছবিটা আঁকি, ঠিক আছে। আপনাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে, এটা একটা কোর্স দিল্লি, ভেতরের দিকে পানি আসিল, পানি ভেঙে কি হয়েছিল? H+, তাহলে H+ বাইরে গেলে, H+ যদি বাইরে চলে আসে, বাইরে থেকে তার পরিবর্তে কে ঢুকে? পটাশিয়াম ভেতরে ঢুকে। যদি OH মাইনাস বাইরে যায়, তাহলে তার পরিবর্তে বাইরে থেকে কে ভিতরে ঢুকে? ক্লোরাইড ভিতরে ঢুকে, ঠিক আছে। এই যে এইটাই, ঠিক আছে, বুঝছেন? এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। তো সাইড দিয়ে লেখা রাখেন, এই ছবির সাইড দিয়ে লেখা রাখেন মেডিকেল, এই ছবির সাইড দিয়ে লেখা রাখেন মেডিকেল, ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার? এখনো পর্যন্ত কে ক্লিয়ার না বলেন আমাকে? এখনো পর্যন্ত কে ক্লিয়ার না বলেন? আমাকে? আয়ন এক্সচেঞ্জ ক্লিয়ার, ওকে, ফাইন। এখন প্রশ্ন সলভ করেন। খনিজ লবণ পরিশোষণে ভেতরের দ্রবণ থেকে H+ বাইরে গেলে বাইরের দ্রবণ হতে ভেতরে কে প্রবেশ করে? বাইরের দ্রবণ হতে ভেতরে কে প্রবেশ করে? অপশন এ K+, অপশন বি OH মাইনাস, অপশন সি Cl মাইনাস, অপশন ডি নান। মেডিকেলের প্রশ্ন এই টাইপের হয়, আনসার দেন। ভেরি গুড। ভেরি গুড। K+, সুরাইয়া খানম এ, সৌমিত্র এ, ভেরি গুড। সৌমিত্র আগেরটা পারে না, এটা পারছে, গুড, ভেরি গুড। সারিয়া সুলতান আর্নিকা, ইসরাত জাহান, আহাদ, আবু উবাইদা, তাইফা গুনগুন, ভেরি গুড। তাহলে আমরা আয়ন এক্সচেঞ্জে বুঝে ফেললাম। তাহলে এখন আমরা কোনটা জবাই দিব বলেন? এখন আমরা কোনটা পড়ব? আয়ন বিনিময়ও শেষ। এখন হারাধনের 4টি ছেলে, রইল বাকি 2, ডুনান সাম্যাবস্থা। কি পড়বো? ডুনান সাম্যাবস্থা, ঠিক আছে। সায়াদা সুরাইয়া সবার আগে আপনি বলছেন, ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডুনান সাম্যাবস্থা পড়বো। এখন স্যার, ডুনান সাম্যাবস্থার কথা হইল, ডুনান সাম্যাবস্থা সম্পর্কিত আপনাদেরকে সবকিছু আমি পড়াবো না, ঠিক আছে।
সবকিছু আমি পড়াবো না, কারণ সবকিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট এ মিনিট। হ্যালো, আমি ক্লাসে, হ্যাঁ ক্লাস শেষ করে কল দিচ্ছি, সরি ক্লাস শেষ করে কল দিচ্ছি। আমরা এখন ডুনান সাম্যাবস্থা পড়বো। কি পড়বো? ডুনান সাম্যাবস্থা। আচ্ছা, তো ডুনান সাম্যাবস্থা আনসার হবে না। কৃত্রিময় মণ্ডল বলছে তাদের নাম পড়ে না, পড়ি বাবারে, সবার নামই পড়ি, ঠিক আছে? ডুনান সাম্যাবস্থা সবার নাম পড়তে গেলে একটা ক্লাস থাকবে না, ঠিক আছে? ডুনান সাম্যাবস্থা, ডুনান সাম্যাবস্থা থেকে সবকিছু আমরা দেখবো না, ডুনান সাম্যাবস্থা থেকে সবকিছু আমরা দেখবো না, ঠিক আছে? আচ্ছা, কারণ সবকিছু দেখতে গেলে আমি যদি বলি ডোনান সাম্যাবস্থার উপর যদি আমি একটা লেকচার নিতে চাই, ডোনান ইকুইলিব্রিয়ামের উপর যদি একটা লেকচার নিতে চাই, তাহলে আমাকে একটা ক্লাস দিতে হবে। কিন্তু কথা হচ্ছে এটা, আপনাদের বইয়ে ঠিক যতটুকু আছে আমি ততটুকুই পড়াবো, এর বাইরে পড়াবো না। এর বাইরে চাইলে আমি পড়াইতে পারি, কিন্তু একটা ব্যাপার আমি বলি, এটা আপনাদের উপর জন্য লুড হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা আমি অনেক জানি অ্যাজ এ টিচার, এটা প্রমাণ করা আমার উদ্দেশ্য না। আমার অনেক জানাটা বা আমার অনেক ডেলিভার দেওয়াটা অনেক স্টুডেন্টের উপর লোড তৈরি করতে পারে, ঠিক আছে? ঠিক আছে, অনেকের উপর লোড তৈরি করতে পারে। মূলত হচ্ছে আমার সামনে যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলো কোন ক্যাটাগরি, তাদের কোন ধরনের লেকচার এই মুহূর্তে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টদের যা প্রয়োজন তা হইতে হবে লেকচারের আয়োজন। অ্যাজ এ টিচার আমি কতটুকু জানি এটা স্টুডেন্টদের সামনে জাহির করাটা কিন্তু আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা হচ্ছে এটা যে স্টুডেন্টের কতটুকু প্রয়োজন, স্টুডেন্টের কতটুকু লাগবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, তো ডোনান সাম্যাবস্থা সম্পর্কে আমার বইয়ে যতটুকু আছে আমি ঠিক ততটুকুই আপনাদের সামনে বলতেছি। কিন্তু এই বইয়ের বাইরেও ডোনান সাম্যাবস্থা সম্পর্কে অনেক কিছু আছে যেটা আপনার জানতে হবে অনার্স লেভেলে গিয়ে, এখন না, ঠিক আছে? আচ্ছা, তার কেউ মন খারাপ করলে কিছু করার নাই, ঠিক আছে? আমি যেটুকু পড়াই গেছি এইটুকু দিয়ে আপনার ইন্টারমিডিয়েট লাইফ পার হয়ে যাবে, আপনার মেডিকেল অ্যাডমিশন পার হয়ে যাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন পার হয়ে যাবে, ঠিক আছে? অনার্স লেভেলে গিয়ে বাকিটুকু বইলেন। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আচ্ছা, দেখেন এটা একটা কোষ। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা, রকিবুল ইসলাম রহিম বলছে আপনি সেরা, আমরা সবাই সেরা, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এটা আমরা বিশ্বাস করি না। ও বাবা বাবা, বুরহানুল ইসলাম অলরেডি কপি পেস্ট মেরে দিছে। কোষ আবরণীর মধ্যে অবেপনযোগ্য কোনো স্থিরানায়ন কোষ অভ্যন্তরে থাকলে এদেরকে নিরপেক্ষ করার জন্য বাহির হতে কিছু ক্যাটায়ন কোষ অভ্যন্তরে প্রবেশ করা হলে আয়নের সাম্যাবস্থা বজায় রাখে। এটি ডোনান সাম্যাবস্থা, ঠিক আছে? জেনে খুব উপকার হইল, বুরহানুল ইসলাম জেনে খুব উপকার হইল। কিন্তু এখন আমরা করবো কি, ঠিক আছে? বলবা মইনু? আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে কোষের অভ্যন্তর। এটা কি? এটা হচ্ছে কোষের অভ্যন্তর। অভ্যন্তর এটা কি? এটা হচ্ছে কোষের বাহির। অভ্যন্তর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, নাকি বাহির বলে দূরে থাকুক, অভ্যন্তর বলে আসুক না, কি একটা গানের লাইন আছে মনে হয় এরকম। দেখেন তাহলে অভ্যন্তর বা ভেতরের অংশ। এখন কথা হচ্ছে এটা, এই যে এই ভেতরের অংশে বা অভ্যন্তরে, এই ভেতরের অংশে বা অভ্যন্তরে, এই ভেতরের অংশে বা অভ্যন্তরে একটা বড় বস্তু থাকে, একটা বড় বস্তু থাকে, একটা বড় বস্তু থাকে। এবং এই বড় বস্তুটার সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে, কিছু জিনিস জানতে হবে। এই বড় বস্তুটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা, এই বড় বস্তুটা হচ্ছে ফিক্সড, মানে স্থির, ঠিক আছে? তারপর হচ্ছে এটা একটা অ্যানায়ন। এটা একটা কি? অ্যানায়ন। এটা একটা অ্যানায়ন। অ্যানায়ন বানান কি ভুল করে ফেললাম? এটা একটা অ্যানায়ন, শিট, জাস্ট এ মিনিট। এটা একটা অ্যানায়ন। এটা একটা কি? এটা হচ্ছে একটা অ্যানায়ন। এটা একটা অ্যানায়ন। এটা একটা কি? এটা হচ্ছে একটা অ্যানায়ন। এটা হচ্ছে একটা অ্যানায়ন। তার মানে এটা ফিক্সড অ্যানায়ন বা স্থির অ্যানায়ন। তাহলে এটা ধাক্কা দিলেও নড়ে না, টান দিলেও আসে না, এর কারণে এটা কি? ফিক্সড অ্যানায়ন। এটা একটা কি? ফিক্সড অ্যানায়ন। এবং তারপরে আরো গুরুত্বপূর্ণ এবং আরো চিন্তার বিষয় হচ্ছে এটা নন ডিফিউজেবল। নন ডিফিউজেবল, নন ডিফিউজেবল বাংলা ভাষায় হচ্ছে অব্যাপনযোগ্য। অব্যাপনযোগ্য, অব্যাপনযোগ্য। তাহলে ডোনান সাম্যাবস্থাতে আমরা এমন একটা বস্তু নিয়ে কথা বলতেছি, এর একটা অ্যানায়ন কিন্তু স্থির, এটা ধাক্কা দিয়েও সরানো যায় না, নিজের দিকে টেনে নিয়ে আসা যায় না। তার মানে ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে ভিতরে আছে, ভিতর থেকে এটা বাইরে নিয়ে আসা কি যাবে? বলেন, এটা কি আমরা ভিতর থেকে বাইরে আসতে পারবে? এটা কি ভিতর থেকে বাইরে আসতে পারবে? পারবে না, কারণ এটা ফিক্স, স্থির। তারপরে হচ্ছে এটা অবেপনযোগ্য, বেপিত হয়ে ভিতর থেকে বাইরে আসতে পারবে না। যেহেতু এটা একটা অ্যানায়ন, তাহলে এখানে কোন চার্জ থাকবে? কোন চার্জ থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। কোন চার্জ থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। নেগেটিভ চার্জ থাকবে। তাহলে আলটিমেটলি এখানে কোষের ভিতরে নেগেটিভ চার্জটা বেড়ে যাইতেছে না? কোষের ভিতরে নেগেটিভ চার্জটা বেড়ে যাইতেছে না? যেহেতু কোষের ভিতরে নেগেটিভ চার্জ বেড়ে যাইতেছে, ধরেন অনেক বেড়ে যাইতেছে, তাহলে আমরা বাইরে থেকে কি চার্জ ঢুকাবো? পজিটিভ চার্জ ঢুকাবো। পজিটিভ চার্জ ঢুকাবো। কতক্ষণ পর্যন্ত ঢুকাবো? যতক্ষণ পর্যন্ত
এই ক্যাটায়ন মানে এই যে অ্যানায়ন, অ্যানায়ন বেশি আছে, বাড়তেছে, মানে গ্রেডিয়েন্টটা বেশি আছে অ্যানায়নের। কতক্ষণ পর্যন্ত আমরা ক্যাটায়ন ঢুকাবো? যতক্ষণ পর্যন্ত দুইটা কি না হয়, যতক্ষণ পর্যন্ত ক্যাটায়ন এবং অ্যানায়ন, যতক্ষণ পর্যন্ত ক্যাটায়ন এবং অ্যানায়ন কোষের ভিতরে সাম্যাবস্থায় না আসে, সাম্যাবস্থায় না আসে, ততক্ষণ পর্যন্ত আমি বাইরে থেকে কি ঢুকাবো? পজিটিভ আয়ন ঢুকাবো। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডুনান, সে ব্যাখ্যা করছে। এই কারণে এটার নাম হচ্ছে ডুনান সাম্যাবস্থা বা ডুনান ইকুইলিব্রিয়াম। বুঝছেন? বুঝছেন? এখন কথা হচ্ছে এই যে ফিক্সড নন ডিফিউজেবল যে অ্যানায়নটা আছে, এটা মূলত কি? এটা জানেন কি? এটা হচ্ছে মূলত প্রোটিন। এটা হচ্ছে মূলত কি? প্রোটিন। এটা হচ্ছে মূলত কি? প্রোটিন। তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে এই প্রোটিনের আকারটা এত বড় এবং এটা একটা ফিক্সড অ্যানায়ন এবং এটা অপেপনযোগ্য। তার মানে প্রোটিন আলটিমেটলি কি হয়? সেল অনেক, মানে প্রোটিন আলটিমেটলি কি, মানে কোষের আবরণী ভেদ করে বাইরে আসাটা তার জন্য টাফ। আমরা কি বুঝছি? ইকুয়াল না হওয়া পর্যন্ত ঢুকবে। এক্স্যাক্টলি মোহনা সরকার, ভেরি গুড, ভেরি গুড। মিতানুর, প্রোটিন, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কি বুঝছি ডুনান সাম্যাবস্থা? সবাই বুঝছি। দেখেন, ডুনান সাম্যাবস্থা আমি চাইলে আরো অনেক কিছু এখানে বুঝাইতে পারতাম, তার মানে কিন্তু আমার বইয়ে তো এইটুকু নাই, সিলেবাসে নাই। যতটুকু আছে আমি ততটুকু পড়াইছি, এইটুকু দিয়ে আপনি চলে ফিরে খাইতে পারবেন। আপনার ইন্টারমিডিয়েট লাইফ, আপনার মেডিকেল ভর্তি পরীক্ষাও মানে ক্লিয়ার হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ক্লিয়ার হয়ে যাবে। ইভেন তো আপনি অনার্সের ফার্স্ট ইয়ারও চলতে পারবেন। কিন্তু আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ার, আপনি যখন টিচার হবেন, তখন আপনার অবশ্যই এর বেশি জানা উচিত, এর বেশি জানা উচিত। কিন্তু আপাতত এটা নিয়ে আর প্যারা নেওয়া লাগবে না। ডুনান সাম্যাবস্থা সবাই ক্লিয়ার? ডোনান সাম্যাবস্থা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝছে, গুড। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা কি পড়বো? এখন আমরা কি পড়বো বলেন তো? আমাদের ডোনান সাম্যাবস্থাও শেষ। হারাদনের 3টি ছেলে, মানে 4টি ছেলে, রইল বাকি কত? হারাদনের 4টি ছেলে, রইল বাকি কত? একটা। ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহ আছে, অনেক ফ্লো আছে, ব্যাপারটা এমন। তাহলে আমরা একটা অনেক ফ্লোওয়ালা জিনিস বা ব্যাপক প্রবাহওয়ালা জিনিস দেখে আসি। আসেন, অনেক ফ্লোওয়ালা একটা জিনিস বা ব্যাপক প্রবাহওয়ালা একটা জিনিস দেখে আসি। তাহলে এই ব্যাপক প্রবাহটা কি আসলে? ব্যাপক প্রবাহটা আসলে কি? ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপক প্রবাহটা কি আসেন আমরা দেখে আসি। আমরা কিন্তু এগুলো নিষ্ক্রিয় মতবাদ পড়তেছি, এখানে কিন্তু কারো অ্যাটিভি লাগবে না, বুঝছেন? কারো কিন্তু অ্যাটিভি লাগবে না, কোনো আলাদা শক্তি লাগবে না। ধরে নিলাম এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে গাছের মূল, এটা হচ্ছে গাছের মূল, মূল রুম, মূল রুম, মূল রুম, মূল রুম, মূল রুম। এটা হচ্ছে গাছের বডি, এটা হচ্ছে গাছের বডি। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? এটা হচ্ছে গাছের বডি, এটা হচ্ছে গাছের একটা পাতা, এটা হচ্ছে গাছের একটা পাতা। ধরে নিলাম এটা হচ্ছে গাছের একটা পাতা, ঠিক আছে, পাতা, ঠিক আছে। পাতার মধ্যে যে ছিদ্রগুলা থাকে, ঠিক আছে, পাতার মধ্যে যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রগুলাকে কি বলা হয় বলেন তো? এই ছিদ্রগুলাকে কি বলা হয়? রন্ধ্র মানে ছিদ্র, পাতার ছিদ্র কি বলা হবে? পত্ররন্ধ্র। কি বলা হবে? পত্ররন্ধ্র। কি বলা হবে? পত্ররন্ধ্র, ঠিক আছে, আচ্ছা, কি বলা হবে? পত্ররন্ধ্র। বুঝাইতে বললাম কি বলা হবে? পত্ররন্ধ্র বলা হবে। এখন চিন্তা করেন, এখানে কি আসিল? এখানে আসিল মাটির কণা। কি আসিল? মাটির কণা। এই যে মাটির কণা, 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 মাটির কণা। মাটির কণার ফাঁকে ফাঁকে আসিল পানি। ভালো কথা, মাটির কণার ফাঁকে ফাঁকে কি আসিল? এই যে পানি, 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 কনক শ্রাবণ বাই, পানি, 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 ঠিক আছে, পানি। তারপর এখানে একজন ভদ্রলোক, একটা নল ছিল, ঠিক আছে, একটা কি ছিল? নল ছিল। এই যে নলটা, এই নলের নাম ছিল জাইলেম। এই জাইলেম নামক নল দিয়া কি যাইতেছে? এই জাইলেম নামক নল দিয়া এই যে এখান থেকে পানি, 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 পানি এসে, পানি এসে, পানি এসে, পানি এসে, পানি এসে পাতার কোষে গেছে, পাতার কোষে গেছে। আচ্ছা, সৌমিত্ররে আমি কি করছিলাম, কি বলতে বলছিলাম যে সৌমিত্র বাবা তুমি এখানে একটা কিছু সার দিয়ে আসো, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড সারটা দিয়ে আসো। তো সৌমিত্র গিয়া পটাশিয়াম ক্লোরাইড সার যখন গাছের মধ্যে ছিটায় ছিটায় দিছে, তখন আলটিমেটলি এই যে এখানে সেটা কি হয়ে গেছে? এখানে সেটা কি হয়ে গেছে? আয়ন হয়ে গেছে না? কি হয়ে গেছে বাচ্চা লোক? আয়ন হয়ে গেছে, পটাশিয়াম আয়ন হয়ে গেছে, ক্লোরাইড 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 আয়ন হয়ে গেছে, ঠিক আছে, পটাশিয়াম আয়ন হয়ে গেছে, ক্লোরাইড আয়ন হয়ে গেছে। এখন চিন্তা করেন, চিন্তা করেন, এই যে পানিটা এখান থেকে গাছ টানতেছে, এই যে পানিটা এখান থেকে গাছ টানতেছে, কি ব্যাপার? এই যে পানিটা এখান থেকে গাছ, এই যে
পানিটা এখান থেকে গাছ টেনে টেনে নিতেছে, টেনে টেনে নিতেছে, টেনে টেনে নিতেছে। এই যে পত্ররন্ধ্র দিয়া অতিরিক্ত পানিটা বাইরে বের হয়ে যেতেছে, অতিরিক্ত পানিটা বাইরে বের হয়ে যেতেছে। এটাকে আমরা কি বলি? প্রস্বেদন। এটাকে আমরা কি বলি? প্রস্বেদন। প্রস্বেদন। তার মানে প্রস্বেদন মানে কি? প্রস্বেদন মানে হচ্ছে এই যে প্রয়োজনের অতিরিক্ত পানি উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ, বায়বীয় অঙ্গের নাম কি? বায়বীয় অঙ্গের নাম হচ্ছে পাতা। এই যে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ দিয়া বাইরে বের করে দিতেছে, এটা হচ্ছে প্রস্বেদন। তাহলে প্রস্বেদন যখন অনেক বেশি পরিমাণে হবে, তার মানে পানির একটা টান কিন্তু এখানে থাকবে, একটা ব্যাপক টান থাকবে, অনেক টান থাকবে, ম্যাসিভ একটা ফ্লো থাকবে, ম্যাসিভ একটা ফ্লো থাকবে, ম্যাসিভ একটা ফ্লো থাকবে, ব্যাপক প্রবাহ। এই যে টান, এই যে পানির যে টানটা থাকবে, এই পানির টানের সাথে সাথে কিছু আয়ন, পটাশিয়াম, ক্লোরাইড, এই পানির টানের সাথে বা পানির স্রোতের সাথে চলে আসবে। তাহলে এই পানির টানের সাথে, প্রস্বেদনের টানের সময় এই যে পানির যে টানের সাথে কিছু আয়ন ওই পানির সাথে ঢুকে যায়, কিছু আয়ন ওই পানির সাথে ঢুকে যায়। বুঝছেন? এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ। তাহলে প্রস্বেদনের সময় যখন পানির ব্যাপক টান থাকে, ম্যাসিভ ফ্লো থাকে, সেই টানের সাথে সাথে কিছু খনিজ লবণ প্রবেশ করে। এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। সবাই ক্লিয়ার? এতবার সার দিলে তো গ্লাস মরে যাবে। আচ্ছা, সৌমিত্র কই? বেচারা সৌমিত্র কি বেঁচে আছে? আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি আমার খুবই পছন্দের। আবৃত্তি, আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি আমার খুবই পছন্দের। কলকাতার একজন অভিনেতা। যাই হোক, কলকাতার সৌমিত্র মারা গেছে, কিন্তু আমাদের সৌমিত্র কি বেঁচে আছে? আচ্ছা, ব্যাক বেঞ্চার ক্লিয়ার? ব্যাক বেঞ্চার আপনি কবে সামনে আসবেন? ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমরা তাহলে নিষ্ক্রিয় সবকিছু বুঝে ফেলছি, তাই না? আমরা তাহলে নিষ্ক্রিয় সবকিছু বুঝে ফেলছি। এখন আমাদেরকে এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন? রাজশ্রী অধিকারী ক্লিয়ার, সানজিদা রিমি, সুজন আহমেদ, কৃতিময় মণ্ডল, মোহনা সরকার, সবাই ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস, ওকে ফাইন। সুরাইয়া খানম ক্লিয়ার, ওকে। এখন আমাদেরকে আরেকটা বেসিক জিনিস পড়তে হবে, বেসিক জিনিস পড়তে হবে, আরেকটা বেসিক জিনিস পড়তে হবে। আচ্ছা, এই বেসিক জিনিসটা আমরা আজকে পড়বো না, সরি টু সে দ্যাট। আমরা যেদিন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন বা সক্রিয় পরিশোষণ আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর নেক্সট ক্লাস যেদিন পড়বো সেদিন আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প নামে একটা জিনিস পড়বো। সোডিয়াম পটাশিয়াম পাম্প নামে একটা জিনিস পড়বো। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, বলে দিতেছি, ঠিক আছে? বলে দিতেছি, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। রুমান বলছে ক্লিয়ার না। কি ক্লিয়ার না রুমান? বলেন, আমাকে টেনে দেখতে পারেন, তারপরে যদি না বুঝেন মানে হচ্ছে বলেন, আমার আবার বুঝাইতে হবে, অসুবিধা নাই। দ্যাটস মাই জব টু এক্সপ্লেন ইউ, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস মাই জব টু এক্সপ্লেন ইউ। যদি না বুঝেন বললেন। আচ্ছা, এখান থেকে শুধু একটা জিনিস আমরা জানার চেষ্টা করব, সোডিয়াম কয়টা, পটাশিয়াম কয়টা, কোনটা দুইটা, কোনটা তিনটা, ভিতর থেকে বাইরে যায় নাকি বাইরে থেকে ভিতরে যায়, শুধু এইটুকুই জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রমি বলতেছে ভাই আমি আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, আগে রেকর্ড করছি, বাট আপনি আমার কমেন্ট পড়তেছেন না। এই তো প্রমি পড়ে ফেললাম। আচ্ছা, যাই হোক দেখেন। আচ্ছা, তাহলে আমরা এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমরা মেডিকেলের ফার্স্ট ইয়ারে গিয়ে পড়বো। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমরা মেডিকেলের ফার্স্ট ইয়ারে গিয়ে পড়বো। এটা আগের সিলেবাসে ছিল না, এখন অ্যাড করছে। মেডিকেল ফার্স্ট ইয়ারের পড়া, ঠিক আছে? মেডিকেল ফার্স্ট ইয়ারের পড়া সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা বেশি কিছু জানার চেষ্টা করবো না, শুধু এইটুকুই জানবো সোডিয়াম কয়টা ঢুকে, পটাশিয়াম কয়টা ঢুকে, কোনটা ভিতর থেকে বাইরে আসে, কোনটা বাইরে থেকে ভিতরে আসে, ঠিক আছে? এটা আমরা নেক্সট দিন যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়ি। তাহলে কেউ একজন আমাকে ক্লাসের শুরুতে জিজ্ঞেস করছিল লুন্ডেগরের মতবাদ পড়াবো কিনা। তো লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সাইটোক্রোম পাম্প মতবাদ, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই দুটো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলতেছে বিয়ে বাড়িতে অনুষ্ঠান, সাথে বসে ক্লাস করতেছে, হাউ ডেডিকেটেড শি ইজ। ভেরি গুড। আচ্ছা, কারো যদি কোনো পরামর্শ থাকে, অনুরোধ থাকে, অভিযোগ থাকে বলতে পারেন ক্লাসে। আমাদের ক্লাস আজকের মতো শেষ, এখানে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। কারো যদি পরামর্শ, অভিযোগ, অনুরোধ থাকে আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। 1-2 মিনিট আমি আপনাদের সাথে আসি। ওকে, বিজ্ঞানী অদ্দিক লুম্বা, এটা কেমন নাম রে বাবা? ফাতিন নিহাল হাত তুলছে। হ্যাঁ, কি কারণে হাত তুলছেন বলেন? আচ্ছা, সালাম দিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, ও সালাম দিছে যে বিয়ের বাড়িতে ক্লাস করতেছে। আচ্ছা, ওকে ফাইন। নীরব, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান, থ্যাংক ইউ। ওকে, তার মানে কোনো অভিযোগ, অনুরোধ, পরামর্শ, আমি জানি টিস্যুর হচ্ছে মানে হচ্ছে ইয়াটা দিতে হবে। টিস্যুর হচ্ছে কি বলে,
দাগানো বইয়ের পিডিএফটা দিতে হবে, আর কোষ বইয়ের গঠনের, ঠিক আছে, এটা দিয়ে দিব। আচ্ছা দাদু দিনে কয় আওয়ার পড়লে ভালো হয়? আচ্ছা বা এই চ্যাপ্টারের এনজাইমের নামগুলো কতগুলো ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাক বেঞ্চার। আচ্ছা 288 নিচের পার্ট কি ক্লাসে পড়াবেন? ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা প্রমি থ্যাংক ইউ। আচ্ছা রাতুল হামদর্দ পাবলিক কলেজ থেকে, আচ্ছা গুড টু নো দ্যাট। স্যার একটা সাজেশন চাইছিলাম, কি বিষয়ে সাজেশন বলেন? আচ্ছা দিনে কতক্ষণ পড়বেন? এটা অ্যাকচুয়ালি আপনার নিজের উপর নির্ভর করে। দেখেন এক্স ওয়াই জেড, সে 8 ঘন্টা পড়লে, আপনি 8 ঘন্টা পড়লে যে আপনি আপনার জায়গায় সাকসেস হবেন, ব্যাপারটা এমন না, ঠিক আছে। এটা আগে নিজেকে বুঝতে হবে হচ্ছে এটা যে আপনি নিজে কতটুকু পরে মেন্টালি স্যাটিসফাইড মানে হচ্ছে ফিল করতেছেন, এটা আপনার নিজের উপর সম্পূর্ণ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা, তার জীবনযাপন আলাদা, তার ধরন আলাদা, ঠিক আছে। আচ্ছা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করালে ভালো হয়। আমি তো চেষ্টা করি প্র্যাকটিস করাইতে, আরো বাড়াই দিব, অসুবিধা নেই সৌমিত্র, ঠিক আছে। আচ্ছা নোটেড। আচ্ছা ভাই কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাবেন? আচ্ছা আমার তো সময় শেষ, এখন আপনাদের জন্য যেটা বলতে পারি, যে চ্যাপ্টার যখন পড়বেন সেই চ্যাপ্টারের হচ্ছে এক্স প্রশ্ন ব্যাংক সলভ করবেন, মেডিকেল থেকে ওখানে কি কি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো ওই টপিকগুলো বারবার পড়বেন। মেডিকেলে মানে হুবহু প্রশ্ন রিপিট হয় না, বাট টপিক রিপিট হয়, ঠিক আছে। আচ্ছা ডুনানিকে বলবেন এইচ প্লাস কেন বাইরে আসবে? আচ্ছা এইটা আসলে ওর মন খারাপ, এই কারণে বাইরে চলে আসছে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা অনেক সময় আমি বলি, এটা আমরা কালকে যখন প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট পড়বো তখন ব্যাখ্যা করবো। আবু ওবাইদা আপনার প্রশ্নটা আমার মাথায় রইল। আচ্ছা প্রশ্নটা আমার মাথায় রইল আবু ওবাইদা, যখন আমরা প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ নেক্সট ক্লাসে পড়বো, আগামীকালকে নেক্সট ক্লাসে যখন পড়বো তখন বলে দিব। এই চ্যাপ্টার এভারেজ 11টা 12টা শেষ হয়ে যাবে। ওকে নীরব, পিডিএফ কুইক দিয়ে দিব। ওকে তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।